বলো। ওই এতে মানে ফিজিক্যালে র্যান্ডাম র্যান্ডাম ফিজিক্যালে কিন্তু একটা পেপার, হ্যাঁ, একটা পেপারে তিনটে মডিউল থাকলেও তিনটের দেখবে নাম্বার অফ লেকচার্স আলাদা আছে এক নম্বর, হ্যাঁ, আর দু নম্বর হচ্ছে তিনটের ইম্পর্টেন্স আলাদা আর কি। সেই জন্য এক্ষেত্রে নাম্বারিংটা হবে নাম র্যান্ডাম আর কি। মানে এমন নয় যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এরকম নয়। এটা আচ্ছা চলো। আচ্ছা, আজকে আর কালকে সকালে ফাঁকা আছে তো? কালকে সকালে তোমাদের কোনো এমনি কোনো নেই তো? কোনো ক্লাস ফাস নেই তো? হুম। তাহলে আজকে এবং কালকে সকালে এই দুদিনে আমাদের সারফেস টেনশন হয়ে যাবে, হ্যাঁ। একদিনে হলে বড্ড বেশি হয়ে যাবে বলে আমি দুটো ভাগে ভাগ করে নেব, দুটো মানে অল্প সময় করে দুটো ক্লাস নিলেই আমাদের সারফেস টেনশন পার্টটা হয়ে যাবে, এবং তার সাথে সাথে যা কিছু প্রবলেমস আমি এর সাথেই বেশ কিছুটা করিয়ে দেবো। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টা জিনিসের মধ্যে ছেড়ে দেবো। হুম, 8টা জিনিসের মধ্যে ছেড়ে দেবো। হুম, ঠিক আছে। মানে আমি এই সপ্তাহের মধ্যে সিলেবাসটা শেষ করে দিতে চাইছি, মানে আজ কালকের মধ্যে সারফেস টেনশন শেষ হয়ে যাবে। আচ্ছা, রেডক্সের দুটো ক্লাস লাগবে। হুম, একটা হচ্ছে রবিবারে অফলাইনে নেব, আর একদিন মঙ্গলবার বা কিছু একদিন নিয়ে করে দেবো। আর ফেজ ইকুইলিব্রিয়ামে জাস্ট ইউটেকটিকটা আছে, সেটা একটা বড় ক্লাস মোটামুটি লাগবে, আর তার সঙ্গে সি কম্পোনেন্ট ফেজ ডায়াগ্রাম করে ওখানে দুটো ক্লাস লাগবে। মানে এই সপ্তাহের মধ্যে টোটাল সিলেবাসটাকে শেষ করে দিতে হবে, ঠিক আছে? চলো, তাহলে আমরা সারফেস টেনশন দেখো। সারফেস টেনশন এই যে পার্টটা, এইটা আমি বললাম যে অনেকের সিলেবাসে লিকুইড স্টেট যে হেডিং এর মধ্যে থাকে সেখানে সারফেস টেনশন ভিসকোসিটি এই দুটো পার্ট আলোচনা করতে বলে। আর কাদেরও কাদেরও এই লিকুইড স্টেট এইভাবে সিলেবাসটাকে না করে সিলেবাসটা একটা যে ট্রান্সপোর্ট ফেনোমেনন, তার মধ্যে ভিসকোসিটি, ডিফিউশন, কন্ডাক্টেন্স এই রিলেটেড পার্টগুলো সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আর একটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। সারফেস কেমিস্ট্রির মধ্যে তোমার সারফেস টেনশন থাকে, অ্যাডজর্পশন থাকে, কলয়েড থাকে, হ্যাঁ, এগুলো থাকে আর কি। এবারে কাদের কীরকমভাবে সিলেবাসটা আছে সেইটা ব্যাপারটা না জেনে আমি জাস্ট মানে তোমাদেরকে আলাদা আলাদা করেই করাচ্ছি। আগে আমি ভিসকোসিটি ডিফিউশন পার্টটা আগে বলে দিয়েছিলাম, এখন সারফেস টেনশন পার্টটাকে আমরা বলে দিতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সারফেস টেনশন হচ্ছে লিকুইডের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। সেখানে লিকুইড স্টেট নিয়ে কিছু কথাবার্তা প্রথমে আমরা বলে দিই আর কি। যে স্টেটস অফ ম্যাটার, চারটে স্টেটস অফ ম্যাটার আছে: সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট, প্লাজমা স্টেট। তাদের লিকুইড স্টেট হচ্ছে লিস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য ইউনিভার্স, আর প্লাজমা স্টেটটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য ইউনিভার্স। তাহলে গ্যাসিয়াস স্টেটটা আমাদের পড়া হয়ে গেছে, সলিড স্টেটটা আমাদের পড়া হয়ে গেছে। গ্যাসিয়াস স্টেটটা আমরা সেমিস্টার 2-তে পড়েছিলাম, সলিড স্টেটটা আমরা অলরেডি এই সেমিস্টারে পড়ে ফেলেছি। তাহলে আমাদের এই লিকুইড স্টেট যেটা সেটা পড়তে হবে, তার মধ্যে আবার ভিসকোসিটি পার্টটা আমাদের পড়া হয়ে গেছে। আমাদের ভেপার প্রেশার রিলেটেড যে পার্টটা সেটা অলরেডি পড়া হয়ে গেছে। এবার সারফেস টেনশনটা পড়লেই হবে, মানে ফেজ ইকুইলিব্রিয়ামের কন্টেক্সটে ভেপার প্রেশার রিলেটেড পার্টটা আমরা পড়ে ফেলেছি আর কি। এটা। আচ্ছা, এবার লিকুইড স্টেটের কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আছে, যেটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ফিচার, সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নেব, তারপরে সারফেস টেনশনটাকে স্পেশালি এমফাসিস দিয়ে পড়বো। দেখো, লিকুইড স্টেটটা কি কি দিয়ে ক্যারেক্টারাইজ হয়েছে না, শর্ট ইন্টারমলিকুলার সেপারেশন বাট নট অ্যাজ শর্ট অ্যাজ দ্যাট অফ সলিড। গ্যাসের ক্ষেত্রে কেমন ইন্টারমলিকুলার সেপারেশনটা হচ্ছে বড্ড বেশি হয়। সলিড যখন পড়েছিলাম সেখানে তুমি দেখেছিলে ইন্টারমলিকুলার সেপারেশনটা খুব কম হয়। লিকুইডের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে ইন্টারমলিকুলার সেপারেশন খুব শর্ট। জল বাদ দিয়ে অন্যান্য লিকুইডের ক্ষেত্রে সলিডের যা ইন্টারমলিকুলার সেপারেশন হয়, লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশন তার থেকে একটু বেশি হয়, কিন্তু গ্যাসের থেকে সেটা অনেক অনেক কম হয়। জলের ক্ষেত্রে শুধুমাত্র তার ব্যতিক্রান্ত প্রসারণ হয়, সেক্ষেত্রে একটুখানি অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখায়। জলের ক্ষেত্রে একমাত্র লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার সেপারেশনটা কম হবে দেন সলিড, সেখানে লিকুইডের ডেনসিটি বেশি হয় দেন সলিড। কিন্তু আদারওয়াইজ অন্যান্য লিকুইডের ক্ষেত্রে সলিডের ডেনসিটি বেশি, লিকুইডের ডেনসিটি কম। তার মানে বেসিক্যালি হচ্ছে লিকুইডটা যদিও তারা ইন্টারমলিকুলার সেপারেশনটা কম, কিন্তু সেটা সলিডের মতো অতটা কম নয়।
আর এদের স্ট্রং ইন্টারমলিকুলার ইন্টারাকশনস আছে বাট নট অ্যাজ স্ট্রং অ্যাজ দ্যাট অফ সলিড। মানে সেপারেশনটা যখনই কমে যাচ্ছে তাদের মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা ইন্টারমলিকুলার ইন্টারাকশন হবে, কিন্তু সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা যতটা স্ট্রং এখানে ততটা নয়। হ্যাজ নো ডেফিনাইট সাইজ অ্যান্ড শেপ বাট হ্যাজ ডেফিনাইট ভলিউম। লিকুইডে তোমরা জানো এর কোনো ডেফিনাইট সাইজ এবং শেপ নেই, যে কন্টেনারে রাখো সেই কন্টেনারের ভলিউমটাই সে নিয়ে নেয়। মানে কন্টেনারের ভলিউম মানে কন্টেনারের মতো শেপটা সে নিয়ে নেয়, মানে পুরো কন্টেনারটা ফিল আপ হয়ে যায় না। হ্যাঁ, তোমার একটা বোতলে হাফ বোতল জল রেখেছো মানে তুমি বুঝতে পারবে, মানে গ্যাস রাখলে পুরো মানে বোতলটা ভর্তি হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে অর্ধেকটা জল নিচ্ছ মানে অর্ধেকটা ফিল আপ হয়ে যাচ্ছে, কিন্তু তার শেপটা তোমার কন্টেনারের যেমন শেপ সেরকম হয়ে যাবে। এটা মোরাললেস ইনকম্প্রেসেবল, সলিডের মতোই লিকুইড হচ্ছে মোরাললেস ইনকম্প্রেসেবল। তাদের ডেনসিটি খুব হাই, ইন্টারমলিকুলার সেপারেশন যদি কম হয়ে যায় ডেনসিটি খুব হাই হয়ে যাবে। লো থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, মানে সলিডের মধ্যে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট থেকে আলফা বলা হয়, সেটা যথেষ্ট কম হবে। আচ্ছা, এবারে গ্যাসগুলো, প্রত্যেকটা গ্যাস যেহেতু মানে একই রকম করে বিহেভ করে, সেখানে গ্যাসের জন্য একটা কমন ইকুয়েশন অফ স্টেট থাকে, কিন্তু বিভিন্ন লিকুইড বিভিন্ন রকমভাবে করে, বিভিন্ন লিকুইড বিভিন্ন রকম বিহেভিয়ার করে বলে তাদের ক্ষেত্রে করে জেনারেল ইকুয়েশন অফ স্টেট দেয়, যেমন যে পিভি ইকুয়াল টু এনআরটি বা ভ্যান ডর ওয়াল গাছে পি প্লাস এন স্কয়ার বাই ভি স্কয়ার টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এরকম যে একটা তোমার কমন ইকুয়েশন অফ স্টেট যেটা গ্যাস ওবে করে, লিকুইড কিন্তু সেরকম কমন ইকুয়েশন অফ স্টেট ওবে করে না। আর এদের একটা ডেফিনাইট বয়লিং পয়েন্ট আছে অ্যান্ড ডেফিনাইট ফ্রিজিং পয়েন্ট আছে অ্যাট এ পার্টিকুলার প্রেশার। যেমন জলের ক্ষেত্রে কিন্তু 1 অ্যাটমসফিয়ার প্রেশার রাখো, তার বয়লিং পয়েন্ট হচ্ছে 100°C, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। প্রত্যেকটা পিওর লিকুইড যদি তুমি কনসিডার করো কোনো একটা পার্টিকুলার প্রেশারে তার একটা ডেফিনাইট বয়লিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট আছে। আচ্ছা, এবারে এই লিকুইডের জেনারেল প্রপার্টিজের মধ্যে একটা কোশ্চেন রেগুলারলি পড়ে, সেটা হচ্ছে লিকুইড ইজ ক্যারেক্টারাইজড বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। দেখো, একটা ক্রিস্টালাইন সলিড যখন কনসিডার করে তাকে লং রেঞ্জ অর্ডার থাকে, অর্থাৎ কোনো একটা অ্যাটমকে কেন্দ্র করে বা কোনো একটা বেসিসকে কেন্দ্র করে তার আশপাশের সারাউন্ডিংকে যেমন দেখতে, তুমি বেশ কিছুটা দূরে চলে গেলেও কিন্তু একই অ্যারেঞ্জমেন্ট পাবে, অর্থাৎ এর ক্ষেত্রে অর্ডারটা লং রেঞ্জড। কিন্তু লিকুইডের ক্ষেত্রে তার শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ ডিসঅর্ডার আছে। মানে বেসিক্যালি কি, তুমি যদি একটা লিকুইড মলিকুলের খুব আশপাশটা দেখো, সেখানে একটা সুন্দর অর্ডার মেনটেন আছে, আবার দূরে একটা পার্টিকুলার পার্ট দেখো সেখানে তো একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন আছে, তো তার মাঝে বেশ কিছু মলিকুলস আছে যারা র্যান্ডাম বা ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে। যেমন অ্যামারফা সলিডের ক্ষেত্রে হয়, তার ক্ষেত্রেও কোনো লং রেঞ্জ অর্ডার থাকে না, তেমন লিকুইডের ক্ষেত্রে তার একটা শর্ট রেঞ্জ অর্ডার এবং লং রেঞ্জ ডিসঅর্ডার আছে। তাহলে শর্ট রেঞ্জ অর্ডার মানে তুমি একটা পার্টিকুলার মলিকুলকে কনসিডার করো, পার্টিকুলার অ্যাটমকে, মলিকুলই এখানে লিকুইডের ক্ষেত্রে মলিকুলকে কনসিডার করো, তার মানে ক্লোজার প্রক্সিমিটিতে মলিকুলগুলো সুন্দরভাবে সাজানো আছে, মানে অর্ডারটা আছে। আবার একটু পরে আর একটা অ্যাটমকে মলিকুলকে ধরো, তার আশপাশটা সুন্দরভাবে সাজানো আছে, কিন্তু তার মানে এই নয় যে পুরো লিকুইডের জুড়ে এই অর্ডারটা হচ্ছে পুরোটাই এক্সটেন্ডেড আছে। দুটো অ্যারেঞ্জমেন্টের মাঝে বেশ কিছু মলিকুল পাবো যারা কিন্তু তোমার র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে লিকুইড ইজ ক্যারেক্টারাইজ বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার। এটা পরীক্ষায় কোশ্চেন হিসেবে দেয় 2 নম্বরের কোশ্চেন হিসেবে, যে লিকুইড ইজ ক্যারেক্টারাইজ বাই শর্ট রেঞ্জ অর্ডার অ্যান্ড লং রেঞ্জ ডিসঅর্ডার, এটাকে তোমাকে এক্সপ্লেন করতে পারো, তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা, লিকুইডের 3টে স্পেশাল প্রপার্টি বললাম, যে 3টে প্রপার্টি নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। একটা হচ্ছে ভেপার প্রেশার, 2 নম্বর হচ্ছে সারফেস টেনশন, আর 3 নম্বর হচ্ছে ভিসকোসিটি। দেখো, ভিসকোসিটি এবং ভেপার প্রেশার এই দুটোই আমাদের মূলত আলোচনা হয়ে গেছে। এই যে ভেপার প্রেশারটা আমাদের আলোচনা হয়ে গেছে, তবু ভেপার প্রেশারটা আমি এখানে একটুখানি বলে দেবো, তাহলে মূল আলোচনাটা হবে আমাদের সারফেস টেনশন। ভেপার প্রেশারটা যেহেতু আমাদের ফেজ ইকুইলিব্রিয়ামটা ছিল, ফেজ ইকুইলিব্রিয়াম পার্টের মধ্যে আমাদের ভেপার প্রেশার নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে, তবু ভেপার প্রেশার নিয়ে একটু কথাবার্তা বলে নেব। হ্যাঁ, ভিসকোসিটি অলরেডি আমাদের কভার হয়ে গেছে। তাহলে মূলত আজকে আলোচনাটা হবে সারফেস টেনশন নিয়ে। আজকে এবং কালকে এই দুটো ক্লাসে আমরা সারফেস টেনশনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, সারফেস টেনশনে ইউজুয়ালি তোমাদের দেখবে যে সিলেবাসটা কভার করা থাকে, সিলেবাসে এই পয়েন্টগুলো ইউজুয়ালি থাকে, তাহলেই দেখবে টোটাল সারফেস টেনশনটা কভার হয়ে যায়। হ্যাঁ, সারফেস টেনশন এবং সারফেস এনার্জি নিয়ে ডিসকাশনস আছে। এক্সেস প্রেশার তোমাকে একটু জানতে হবে, এক্সেস প্রেশার কাকে বলে, ক্যাপিলারি রাইজ অ্যান্ড সারফেস টেনশন, work of cohesion and work of adhesion, spreading of liquid over other surfaces, vapor pressure over a curved surface, temperature dependent on surface tension, এর সঙ্গে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, ডিটারমিনেশন অফ সারফেস টেনশন ইউজিং স্ট্যালাগমোমিটার। এই ধরনের
পার্টটাই দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে। আমরা পড়িয়ে নেওয়ার পরে তারপর দেখে নেবো যে কোথাও কোনো পার্ট বাকি আছে কিনা, তারপর সেটা যদি কিছু থাকে তো ডিসকাস করে নেবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই ইন্টারনাল প্রেশার এই পার্টটা অনেক সময় লিকুইড স্টেটের মধ্যে থাকে বলে ইন্টারনাল প্রেশারটা একটু ডিফাইন করে দিই, যেটা থার্মোডাইনামিক্স আমরা অলরেডি পড়েছিলাম। দেখো, ইন্টারনাল প্রেশার মানে যদি লিকুইড বলো বা কোনো নন আইডিয়াল গ্যাস বলো, তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে। আচ্ছা, এবারে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি থাকে, সেই সেই মানে অ্যাট্রাকশনটা বেসিক্যালি তুমি কোয়েসিভ ফোর্স বলতে পারো। এবার কোয়েসিভ ফোর্স পার ইউনিট সারফেস এরিয়া, সেটা যে প্রেশার দিচ্ছে সেটা ইন্টারনাল প্রেশার। তাহলে কোয়েসিভ ফোর্স ফোর্স পার ইউনিট সারফেস এরিয়া, সেটাই হচ্ছে তোমার ইন্টারনাল প্রেশার। আচ্ছা, এবারে থার্মোডাইনামিক্যাল সেই ইন্টারনাল প্রেশারটা তুমি কিভাবে ডিফাইন করবে? দেখো দেখো যে পার্টিকুলার লিকুইডের ক্ষেত্রে কিন্তু দুটো গ্যাস মলিকুল একে অপরকে অ্যাট্রাক্ট করছে। হ্যাঁ, তাহলে যদি অ্যাট্রাক্ট করে, সরি, দুটো লিকুইড মলিকুল একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এবার বা নন আইডিয়াল গ্যাস হলেও একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এবারে তাকে যদি আমি এক্সপান্ড করতে চাই, অর্থাৎ মলিকুলগুলোকে আমি সরাতে চাই, তাহলে কি হচ্ছে, তাদের মধ্যে যে কোয়েসিভ ফোর্স আছে বা তাদের মধ্যে যে ইন্টারনাল প্রেশার আছে, তার এগেনস্টে আমাকে একটা ওয়ার্ক করতে হবে। তাহলে দেখো, এবারে আইসোথার্মালি যদি আমি এক্সপান্ড করি, তাহলে আমি যে ওয়ার্কটাকে করলাম, দেখো এক্সপানশন কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হচ্ছে না, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। কেন? ওয়ার্ক ডান বাই মানে গ্যাসের ক্ষেত্রে কি তারা এক্সপান্ডটাই সে করে যেতে চায়, কিন্তু লিকুইডের ক্ষেত্রে কিন্তু নর্মালি এক্সপান্ড করতে চায় না, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে থাকে। এবারে আমার ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম না ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম? গ্যাসের ক্ষেত্রে গ্যাস এক্সপান্ড যখন করা মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, কিন্তু লিকুইডের ক্ষেত্রে যদি তোমাকে এক্সপান্ড করতে হয় ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হবে। ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে পি ইন্টারনাল ডিভি। এবারে আইসোথার্মালি যদি এক্সপানশনটা করা হয়, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডিভি হবে। কারণ ইন্টারনাল এনার্জি তো ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট বি ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ডিভি। এবারে এই আইসোথার্মাল প্রসেস যদি হয়, তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি ডিটি এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, কারণ ডিটিটা জিরো। তা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হয়ে যাচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডিভি, এইটা সেটা পি ইন্টারনাল ডিভির সঙ্গে সমান। দেন ইন্টারনাল প্রেশার যেটা, সেটাকে পাই বা পি ইন্টারনাল যে ডিফাইন করে, দুই থেকে ডিভি বাদ চলে গেল, ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট ঠিক হলো। তাহলে ইন্টারনাল প্রেশার বাই ডেফিনেশন হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, সেটা থার্মোডাইনামিক্সে আমরা পড়েছিলাম। আচ্ছা, এবারে যদি লিকুইডে ধরে নাও যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ওবে করে, তো সেখান থেকে পি সমান হয়ে যাচ্ছে এনআরটি বাই ভি মাইনাস এনবি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। সেখান থেকে ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভিটাকে বের করে নাও, এনআর বাই ভি মাইনাস এনবি। আর থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট কি বলে? ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি মানে হচ্ছে টি ইন্টু ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি মাইনাস পি। এবার ডেল পি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, সেটা তুমি এখান থেকে বসিয়ে দাও, বসিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে এনআরটি বাই ভি মাইনাস এনবি মাইনাস বি, সেটা হয়ে যাবে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, অর্থাৎ এ বাই ভি বার স্কোয়ার। তাহলে ইন্টারনাল প্রেশার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট যদি ওবে করে, সেটা এন স্কোয়ার বাই ভি স্কোয়ার বা এ বাই ভি বার স্কোয়ার। তাহলে দেখো, ইন্টারনাল প্রেশার কাকে বলে তুমি বুঝলে। থার্মোডাইনামিক্যাল ইন্টারনাল প্রেশারটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি। আর থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট থেকে মূলত ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য বা কোনো একটা নন আইডিয়াল গ্যাস যদি থাকে, তাই ইন্টারনাল প্রেশারের এক্সপ্রেশন আমি বের করে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ভেপার প্রেশার। এই ভেপার প্রেশার এবং ভেপার প্রেশার রিলেটেড যে জায়গাটা, এইটা আমরা খুব ডিটেলে এতে পড়েছি, মানে তোমার এর মধ্যে আমাদের ফেজ ইকুইলিব্রিয়ামের মধ্যে পুরোটাকে পড়েছি বলে, এবং ভেপার প্রেশার সেখান থেকে ক্ল্যাপেরান ইকুয়েশন, ক্লসিয়াস ক্ল্যাপেরান ইকুয়েশন, এটা ডিটেলিং হয়ে গেছে বলে এটা নিয়ে আমি আলোচনা করলাম। ঠিক আছে, ভেপার প্রেশার নিয়ে আমি কোনো কথাবার্তা বললাম। আচ্ছা, এবার চলে আসো সারফেস টেনশন এবং সারফেস এনার্জি। দেখো, এমনিতে একটা দুরকম করে ব্যাপারটাকে ভাবো, যে সারফেস টেনশন এই ফেনোমেননটা তুমি দেখবে যে যে কোনো একটা জলের ফোঁটা বা রক্তের ফোঁটা যাই বারোকে, সেটা স্ফেরিক্যাল শেপ পাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে এই যে স্ফেরিক্যাল শেপটা পাওয়ার চেষ্টা করে, সেটা কেন, সেই কারণটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এক কথা বলা হয় যে যে তোমার এই স্ফেরিক্যাল শেপটা করে ডিউ টু সারফেস টেনশন, মানে যে কোনো লিকুইডের একটা জেনারেল প্রপার্টি আছে, স্মলেস্ট পসিবল এরিয়ার মধ্যে থাকতে চায়। তাহলে লিকুইডের এই যে করসপন্ডিং প্রপার্টিটা, সেটাকেই বলা হচ্ছে সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন একটা প্রপার্টি, যে কারণে হচ্ছে কোনো একটা লিকুইড দ্য স্মলেস্ট পসিবল এরিয়ার মধ্যে থাকতে চাইবে। আচ্ছা, এবং দেখবে যে যে কোনো একটা লিকুইডের সারফেস, মূলত লিকুইডের কথাই বলছি, লিকুইডের সারফেস দিস ইজ লাইক এ স্ট্রেচ মেমব্রেন। এটা একদম স্ট্রেচ টান টান একটা পর্দার মতো স্ট্রেচ মেমব্রেন। এখানে যদি কোনো পেনিট্রেশন তৈরি করার আমি চেষ্টা করি, যদি আমি কাটার চেষ্টা করি, তাহলে আমাকে বেশি করে একটা ওয়ার্ক দিতে হচ্ছে। তাহলে এই যে ফোর্স পার
ইউনিট লেন্থ যেটা, সেটাই হচ্ছে মানে সারফেস টেনশনের ডেফিনেশন। তাহলে দেখো কি বলছে, সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ এ লিকুইড ডিউ টু হুইচ ইট বিহেভস লাইক এ স্ট্রেচ মেমব্রেন অ্যান্ড টেন্ডস টু কন্ট্রাক্ট টু দ্য স্মলেস্ট পসিবল এরিয়া। সারফেস টেনশন ফিজিক্যাল প্রপার্টি, সেটাকে আমি কোয়ালিটেটিভলি এইরকম ভাবে ডিফাইন করছি। সারফেস টেনশন ইজ এ প্রপার্টি অফ এ লিকুইড ডিউ টু হুইচ ইট বিহেভস লাইক এ স্ট্রেচ মেমব্রেন অ্যান্ড টেন্ডস টু কন্ট্রাক্ট টু দ্য স্মলেস্ট পসিবল এরিয়া। কোনো একটা গিভেন ভলিউমের জন্য যদি স্ফেরিক্যাল হয়, তো স্মলেস্ট পসিবল এরিয়া হয়। এবার অনেক সময় হয়তো একদম ছোট ছোট ড্রপ হলে হয়তো একদম স্ফেরিক্যাল হয়, একদম ছোট না হলে রক্তের ফোঁটার যে ছবিগুলো দেওয়া থাকে সেখানে দেখবে একটুখানি মানে উপর নিচে একটু লম্বাটে টাইপের হয়। লম্বাটে টাইপের হয় যে গ্র্যাভিটেশনাল ফোর্সটার জন্য এর নিচের দিকে পড়তে যায়, সেই জন্য একটু লম্বাটে হয়ে যায়। আদারওয়াইজ যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো তাহলে স্ফেরিক্যাল হয়ে যেত। আর ছোট ড্রপ হলে যার ওজনটা কম, তার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা কিন্তু কম, সে একদমই স্ফেরিক্যাল ড্রপ হয়। আচ্ছা, এবার সারফেস টেনশন কিভাবে তুমি মানে ইয়েতে তোমার কোয়ান্টিটেটিভলি কিভাবে ডিফাইন করবে? সারফেস টেনশন হচ্ছে ওই যে ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ গামা ইকুয়াল টু এফ বাই এল। আর পরিষ্কার এসআই ইউনিট অফ সারফেস টেনশন হবে নিউটন পার মিটার, আর সিজিএস হচ্ছে 9/সেন্টিমিটার এইটা। আর তার ডাইমেনশন হয়ে যাচ্ছে এম টু দি পাওয়ার -2। তার ইউনিট ডাইমেনশন, সিজিএস এসআই ইউনিট এবং ডাইমেনশন এগুলো তুমি জেনে রাখবে। দেখ, আচ্ছা, এবারে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি দুটো টার্ম হচ্ছে সিনোনিমাস। মানে যেটাই সারফেস টেনশন সেটাই বেসিক্যালি হচ্ছে বোথ নিউমেরিক্যালি এবং ডাইমেনশনালি সারফেস এনার্জির সঙ্গে সমান হয়। সারফেস এনার্জিটা বুঝতে না অনেক সহজ হয়। আমি এর পরের পাতায় মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন যখন দেব, তখন তুমি খুব ভালো করে বুঝতে পারবে, হ্যাঁ, যে সারফেস টেনশনের বদলে সারফেস এনার্জির মতো করে ব্যাপারটা যদি ভাবো তাহলে তোমার বুঝতে সুবিধা হয়। এবার সারফেস এনার্জি কি বলে? ধরো আমি এই যখন এই মলিকুলার ইন্টারপ্রিটেশনটা বললে তোমার পক্ষে ব্যাপারটা সুবিধা হবে, তারপর আমি ওটা আসছি। ধরো একটা লিকুইডের সারফেসে যে মলিকুলগুলো আছে আর বাল্কে যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে তফাৎটা কি দেখো। ধর বাল্কে একটা মলিকুল ধরো এ আছে, এই বাল্কের মলিকুলটা সমস্ত দিক থেকে অন্যান্য মলিকুল দিয়ে ইকুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে। মানে ডান দিকে যতটা অ্যাট্রাক্টেড, বাঁ দিকে ততটা অ্যাট্রাকশন, উপরে যতটা, নিচে যতটা, সামনে যতটা, পিছনে ততটা। তা সমস্ত দিক থেকে ইকুয়াল ফোর্স দিকে যদি অ্যাট্রাক্টেড হয়, তাহলে এই যে মলিকুল যেটা বাল্কের ভেতরে আছে তার উপরে কোনো নেট ফোর্স অফ ইন্টারাকশন নেই বা ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। কিন্তু সারফেসে যদি একটা মলিকুল কনসিডার করি, হয়তো উপরে কিছু ভেপার আছে কিন্তু ভেপারে মলিকুলের সংখ্যা কম, বাল্কে মলিকুলের সংখ্যা বেশি। তখন কি হবে, যা সারফেসের মলিকুলটা নিচের দিকে অনেক বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, উপরের দিকে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কম। নিচের দিকে অনেক বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছে, উপরের দিকে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম। তাহলে এই যে নিচের দিকে বেশি ফোর্স দিকে যদি অ্যাট্রাক্টেড হয়, তাহলে উপরের মানে সারফেসটা কি হবে, লাইক স্ট্রেচ মেমব্রেন, যেটা দেখো তোমার নিচের দিকে আজীব যেন একটা চাদর, তাকে নিচের দিকে টানা হচ্ছে। এই যে সারফেসের মলিকুলগুলো নিচের দিকে বেশি লিকুইড মলিকুলস আছে বলে তারা নিচের দিকে বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, উপরে ভেপারে মলিকুলের সংখ্যা কম বলে উপরে কম ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ সারফেসের মলিকুলগুলো একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে। নেট ডাউনওয়ার্ড ফোর্স কাজ করার জন্যই হচ্ছে ওই উপরের সারফেসটা একটা স্ট্রেচ মেমব্রেনের মতো হবে। আচ্ছা, এবারে যদি বাল্ক থেকে কোনো একটা পার্টিকুলার মলিকুলকে আমি সারফেসে আনবো মনে করি, তাহলে আমাকে কি হচ্ছে, একটা ওয়ার্কের এগেনস্টে ওয়ার্ক করতে, একটি ফোর্সের এগেনস্টে ওয়ার্ক করতে হবে। বাল্ক থেকে একটা মলিকুল যদি আমি সারফেসে নিয়ে আসি, সারফেসের মলিকুলগুলো যেহেতু তার একটা ডাউনওয়ার্ড ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তার নিচ থেকে মলিকুলগুলো সারফেসে নিয়ে গেলে আমাকে কিছুটা ওয়ার্ক করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে মানে ওয়ার্ক, মানে আমি এই সারফেস বাল্ক থেকে মলিকুলটা সারফেসে নিয়ে গিয়ে কি করব, সারফেসে মলিকুল এলে সারফেস এরিয়া বাড়বে। এবারে এই ইউনিট সারফেস এরিয়া তৈরি করতে গেলে কতখানি ওয়ার্ক আমাকে করতে হবে, সেটাই হচ্ছে তোমার সারফেস এনার্জি। এটাই নিউমেরিক্যাল এবং ডাইমেনশনাল সারফেস টেনশনের সঙ্গে সমান। তাহলে কি হলো, এ মলিকুল ইন দ্য বাল্ক ইজ অ্যাট্রাক্টেড ইউনিফর্মলি ইন অল ডিরেকশনস অ্যান্ড হেন্স এক্সপিরিয়েন্স নো আনব্যালেন্সড ফোর্স। এ মলিকুল অন দ্য সারফেস ইজ মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য লিকুইড দেন টুয়ার্ডস দ্য ভেপার, হেন্স ইট এক্সপিরিয়েন্সেস এ নেট ডাউনওয়ার্ড ফোর্স। It experiences a net downward force. So if we want to bring some molecules on the surface from the bulk, we have to do some work on the system.
তাহলে এই ওয়ার্ক রিকোয়ার্ড টু ক্রিয়েট ইউনিট সারফেস এরিয়া ইজ কল দ্য সারফেস এনার্জি, এটা গামাটা হচ্ছে ডব্লিউ বাই ডেল্টা এ। তাহলে এই কতখানি ওয়ার্ক করতে হচ্ছে, মানে যদি ডেল্টা এ এরিয়া তৈরি করার জন্য ডব্লিউ ওয়ার্ক করতে হয়, তাহলে ডব্লিউ বাই ডেল্টা এ সেটা হচ্ছে সারফেস এনার্জি। এখানে সেটাই লেখা হয়েছে দেখো, যে সারফেস টেনশন এবং সারফেস আচ্ছা সারফেস এই যে ওটা এটা বাদ দাও, এখানে মানে তোমার এই যে মানে পরিষ্কার হচ্ছে, তাহলে এনার্জিটা কত হবে, সারফেস এনার্জিকে তোমাকে এরিয়া দিয়ে গুণ করে ফেলতে হবে। আর এরও তোমার সারফেস এনার্জির ইউনিট ডাইমেনশন ইত্যাদি ইত্যাদি সারফেস টেনশনের যে ইউনিট ডাইমেনশন সেটার সঙ্গে এক্স্যাক্টলি সমান হবে। তাহলে তুমি সারফেস টেনশন তার ডেফিনেশন বুঝলে, সারফেস এনার্জি তার ডেফিনেশন বুঝলে, তাদের ইউনিট বুঝলে, ডাইমেনশন বুঝলে। হ্যাঁ বলো, কি বলছো বলো। লিকুইড, হ্যাঁ, স্মলেস্ট পসিবল এরিয়া তৈরি করতে চায়, ওই যেটা হলো যে মানে একদমই দেখো না, তোমার ব্যাপারটা এরকম করে ভাবার চেষ্টা করো, যে সারফেসে ধর একটা লিকুইড ড্রপস আছে, তা সারফেসের মলিকুলগুলো সেটা একটা নেট একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করছে না, এর মধ্যে ইনওয়ার্ড ফোর্স একটা কাজ করছে। তো যেমন এখানে এখানে যেমন একটা সারফেস বলে এই সারফেসের মলিকুলগুলো বাল্কের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, তার একটা লিকুইড ড্রপ যদি কনসিডার করো, তাকে সারফেসের মলিকুলগুলো আছে সেটা কি করছে, তাদের কোয়েসিভ ফোর্স বা ইত্যাদির জন্য তারা একে অপরকে তো অ্যাট্রাক্ট করছে মূলত। তাহলে কেউ যদি অ্যাট্রাক্ট করে তাহলে সে কি করবে, সে হচ্ছে তার তার মানে এই সারফেসের মলিকুলগুলো সে ভেতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। সারফেসের মলিকুলগুলো যখন ভেতরের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে এই করসপন্ডিং সারফেস এরিয়াটা কমে যাবে, তাই না? বুঝতে পেরেছো? মানে তুমি যদি মলেস্ট এরিয়া না করে এরিয়াটা বাড়াও, তার মানে তোমাকে একটা ওয়ার্ক করতে হবে। তাহলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম করতে হবে, কিন্তু তুমি চাইবেটা কি, তুমি তো স্টেবিলিটি চাইবে। স্টেবিলিটি মানে কি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। হয় তুমি তো নিজে ওয়ার্ক করে তাকে যদি ফুলিয়ে রাখো, সে তো নিশ্চয়ই চাইবে না। সে চাইবে কি, যে স্মলেস্ট পসিবল এরিয়ায় থাকতে। স্মলেস্ট পসিবল এরিয়ায় থাকতে গেলে অবভিয়াসলি কোন একটা গিভেন ভলিউমের জন্য তার এরিয়াটাকে কম করতে হবে, মিনিমাম করতে হবে, সেখানে সে স্ফেরিক্যাল শেপ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এবারে পরে যেটা বলছিলাম, যে পরে গিভেন ভলিউম area of a sphere is the minimum. The surface tension is a property for which a liquid always tries to maintain a smallest possible area. Hence, a liquid drop is spherical in shape if there is no other forces acting on the drop. মানে যদি অন্য কোনো ফোর্স না করে, ফোর্স যদি না মানে অন্য কোনো ফোর্স যদি কাজ না করতো, তাহলে সেটা স্ফেরিক্যাল হবে। তাহলে কোশ্চেন এরকম পড়ে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে এক সেকেন্ড এইখানে কোশ্চেনটা একটু লিখে নিই। এখানে কোথায় গেল? হ্যাঁ, এখানে এখানে একটা কোশ্চেন লিখে দিই। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষা খুব এসছে, দেখবে এগুলি 10 ইয়ার্সে পড়া কোশ্চেন আর কি, যে এ লিকুইড ইজ characterized by short range order and long range disorder. Short range order and long range disorder. মানে a liquid is characterized by short range order and long range disorder. এটাকে আমি এক্সপ্লেন করতে বলি। এটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষায় কিছু রেগুলারলি পড়ে। এখানে প্রথম এই কোশ্চেন, যেটা 2 নম্বরের কোশ্চেন হিসেবে তোমার রেগুলারলি পরীক্ষায় দেয়। আচ্ছা, আর এখানে তো ধরো মানে এমসিকিউতে যে 4টে স্টেটস অফ ম্যাটারের মধ্যে কোনটা লিস্ট অ্যাবান্ডেন্ট, কোনটা মোস্ট অ্যাবান্ডেন্ট, সেগুলো এমসিকিউ বলে আমি এগুলো এখানে বলছি। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে সারফেস টেনশন কাকে বলে, আচ্ছা ইন্টারনাল প্রেসার কি, এবং ভ্যান ডের গ্যাসের জন্য ইন্টারনাল প্রেসার এক্সপ্রেশন তোমাকে বের করতে বলে। তাহলে এখানে কোশ্চেনটা ধরো এইরকম ভাবে আমি লিখলাম, যে হোয়াট ডু ইউ মিন বাই internal pressure, what is its expression
for a fluid obeying van der Waals ইকুয়েশন অফ স্টেট। এটা ধরো তোমার মানে হয়তো ডেরিভেশনটা করলো না, জাস্ট এক্সপ্রেশনটা তোমার করলো। আচ্ছা, ভেপার প্রেশারটা আমি এখানে আর বলছি না, কারণ ভেপার প্রেশারটা আমার ওখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। তারপরে এখানে যে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে ডিফাইন সারফেস টেনশন, ডিফাইন সারফেস টেনশন, হোয়াট ইজ ইটস SI unit and dimensional formula। SI unit বা dimensional formula। তারপর define surface energy, what is its SI unit and dimensional formula। How is it related to how it is related to surface tension। তার প্রথমটা হয়তো 2 নম্বরের কোশ্চেন দিয়ে পড়লে, এখানে পুরোটা যদি দেয় তোমার 3 নম্বরের কোশ্চেন দেবে, 3টে পার্ট আছে মানে 3 নম্বরের কোশ্চেন। আচ্ছা, এবারে মানে মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন কোশ্চেন হচ্ছে illustrate the molecular interpretation of surface tension। এটা তোমার 3 নম্বরের কোশ্চেন দিয়ে বললো। এরকম হ্যাঁ বলো। না না, এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য তোমাকে একটা ওয়ার্ক করতে হলো, সেটাই তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে। এবারে এই এ থেকে বিতে নিয়ে গেলে কি হবে, মানে বাল্ব থেকে সারফেসে নিয়ে গেলে কি হবে, সারফেস এরিয়া বাড়বে তো, তাই না? এবারে ওই ইউনিট সারফেস এরিয়া বাড়ানোর জন্য তোমাকে যে ওয়ার্কটা করতে হবে সেটাই হচ্ছে সারফেস এনার্জি। মানে একটা একটা করে মলিকুল নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে আমি সারফেস এরিয়াটা ধরে নাও 1 মিটার স্কোয়ার বাড়ালাম। 1 মিটার স্কোয়ার সারফেস এরিয়া বাড়ানোর জন্য যে ওয়ার্কটা তোমায় করতে হলো সেটাই হচ্ছে তোমার সারফেস এনার্জি। হ্যাঁ হ্যাঁ, মানে উপরে আনার জন্য যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটা সারফেস এনার্জি, কিন্তু সেটা সবসময় হচ্ছে ইউনিট সারফেস এরিয়া তৈরি করতে হবে। মানে সারফেস এরিয়াটা যেটা তৈরি করব, আমি তো বেশি কম তৈরি করতে পারি, কম তৈরি করতে পারি। আমাকে যেটা দরকার হচ্ছে যে আমি সারফেস এরিয়াটা তৈরি করবো, যেটা সেটা সিজিএস হলো 1 সেন্টিমিটার স্কোয়ার, এসআই হলো 1 মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, এই মলিকুলার ইন্টারপ্রিটেশন অফ সারফেস টেনশন যদি ভালো করে বোঝো, তাহলে সারফেস এনার্জি বোঝা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর সারফেস এনার্জি আর সারফেস টেনশন কিন্তু একই রকম। তুমি মুখে হয়তো সারফেস টেনশন বললে, যে তুমি ভাবো সারফেস এনার্জির মতো করে, তাহলে দেখবো অনেক কিছু তোমার বুঝতে অনেক সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে ও যেটা বললো, হোয়াই এ লিকুইড ড্রপ ইজ অলওয়েজ স্ফেরিক্যাল। তো 2 নম্বরের কোশ্চেন আছে, এক কথা হচ্ছে দিস ইজ ডিউ টু সারফেস টেনশন। তারপরে গিভেন ভলিউম এরিয়া অফ এ স্ফিয়ার ইজ দ্য মিনিমাম। The surface tension is the property for which a liquid always tries to maintain the smallest possible area. Hence, a liquid drops is spherical in shape. আচ্ছা, হ্যাঁ বলো। স্ট্রেচড মানে টান টান পর্দা, টান টান পর্দার মতো। তুমি একটা চাদর চারদিক থেকে চারজনে ধরে টানছো, ঠিক আছে? টানলে ওটা বেশ টান টান পর্দা, বুঝতে পারছো? মানে স্ট্রেচ মেমব্রেন মানে মানে একটা পর্দা যেটা বেশ টান টান।
বুঝতে পেরেছো? এটা আর কি, হ্যাঁ। এবং তুমি তুমি একটা নর্মালি যদি অন্য কোনো ফোর্স না থাকে তাহলে একটা লিকুইড সারফেস দেখবে, হ্যাঁ, মানে একটা যেন এর মতো, এর পর্দার মতো, মানে তুমি ধরো এই তোমার হাতটাকে নাও, হাতটাকে নিয়ে একদম একদম স্ট্রেট, মানে আমি ওই যে হাতের তালুটাকে একদম টান টান করার, এমনিতে তোমার কুঁকড়ে আছে, তুমি টান টান করার চেষ্টা করো, দেখো উপরটা বেশ একটা একটা কনভেক্স একটা শেপ চলে আসছে আর কি। এবার এই কনকেভ হবে কি কনভেক্স হবে সেটা নির্ভর করবে, কিন্তু পারদ হয়, আমি পরে আসছি সেটা। ধরো কাঁচের তৈরি কোন একটা কন্টেনার, সেখানে তুমি পারদ দেখেছো, হ্যাঁ, তুমি দেখবে থার্মোমিটারে তুমি দেখতে পাবে, তুমি ব্যারোমিটারে দেখতে পাবে, সেটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ড। আবার যদি কাঁচের তৈরি কোন একটা কন্টেনারের মধ্যে তুমি জল রাখো, মানে বুলেটে যেমন দেখেছো, পিপেটে যেমন দেখেছো, সেটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড। ওর উপর দিকটা কনকেভ, কিছু কিছু ক্ষেত্রে কনভেক্স, ওরকম টান টান টাইপের থাকে। আচ্ছা, আর এবারে এই ধরনের কোশ্চেন্স পরীক্ষায় সেভারেল টাইমস পড়েছে, ধরো 3 নম্বরের প্রবলেম দিয়ে বা 4 নম্বরের প্রবলেম দিয়ে, নিউমেরিক্যাল প্রবলেম, এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম দেখে খুব কমন। যে ওই একটা এরকম হয় যে লিকুইড ড্রপস ভেঙে গিয়ে অনেক ড্রপলেস তৈরি হচ্ছে, বা অনেক ড্রপলেস মার্চ করে তোমার একটা ড্রপ তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে সারফেস মানে সেক্ষেত্রে কতখানি ওয়ার্ক করতে হবে বা কতখানি এনার্জি রিলিজ হবে ইত্যাদি ইত্যাদি। ফাইন্ড দ্য চেঞ্জ ইন সারফেস এনার্জি হোয়েন two identical mercury droplets of diameter 1.5 millimeter merge isothermally to form one drop। মানে দুটো 1.5 মিলিমিটার ডায়ামিটারের মার্কারি ড্রপলেট তারা জুড়ে গিয়ে তোমার একটা ড্রপ তৈরি করলো, বড় ড্রপ তৈরি করলো। তাহলে তোমার এক্ষেত্রে চেঞ্জ ইন সারফেস এনার্জি তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ। দেখো, প্রথম কথা হচ্ছে যে ধরো মার্চ করার পরে রেডিয়াস যদি R2 হয়, আর ইনিশিয়ালি যদি রেডিয়াস R1 হয়, তার মানে যোগ করলে তো ভলিউমটা একই থাকবে। তার মানে নতুন যে ড্রপ যেটা তৈরি হলো মার্চ করার পরে, তার ভলিউমটা 4/3 π R2 কিউব, আর আগে এক একটা ড্রপের ভলিউম ছিল 4/3 π R1 কিউব। তাহলে 4/3 π R1 কিউব ইন্টু 2, এইটা হলো দুটো ড্রপের ভলিউম, সেইটা হচ্ছে এখন যে নতুন যে ড্রপটা তার ভলিউমের সঙ্গে সমান। 4/3 π R2 কিউব ইকুয়াল টু 2 ইন্টু 4/3 π R1 কিউব। তাহলে আর টুটা এখান থেকে বের করে নিলাম, কত হচ্ছে 2⁻⁴ ইন্টু R1, এইটা। এবারে R1টা কত, এক একটা ড্রপলেটের ডায়ামিটার কিন্তু 1.5 মিলিমিটার, তাহলে 1.5 মিলিমিটার ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাচ্ছে 0.0945 সেন্টিমিটার হয়ে যাচ্ছে এটা। এবার চেঞ্জ ইন সারফেস এনার্জি কি হবে, দেখো নতুন যে ড্রপটা তৈরি হলো, হ্যাঁ, তার সারফেস এনার্জি গামা ইন্টু তার এরিয়া, আর আগে যেটা ছিল তার সারফেস এনার্জি ছিল ওই একই রকম ভাবে গামা ইন্টু সেই যে দুটো ড্রপলেট তাদের এরিয়া। তার মানে চেঞ্জ ইন সারফেস এনার্জি মানে তোমাকে বেসিক্যালি যে ওয়ার্কটা এখানে করতে হচ্ছে সেটা হচ্ছে গামা 4π R2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4π R1 স্কোয়ার। তাহলে এখানে 4π কমন নিলে 4π গামা, এবারে তোমার এই R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, অর্থাৎ 0.0945 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস, আর এখানে কিন্তু রেডিয়াসটা 1.5 ছিল মিলিমিটারে, তার অর্ধেক হচ্ছে 0.75 মিলিমিটার, সেটাকে যদি সেন্টিমিটারে করো 0.075 সেন্টিমিটার, এটা হলো, তাহলে উত্তরটা হচ্ছে -14.28 R। দেখো যেহেতু এরিয়াটা কমে গেছে, সেখানে ওয়ার্ক করার বদলে তোমার ওয়ার্ক রিলিজ হয়েছে বা এনার্জি রিলিজ হয়েছে, সেই জন্য অ্যান্সারটা -14.28 R তোমার বেরিয়েছে। এখানে এই যে গামা মার্কারি বলেছে, হ্যাঁ, এই গামাটা হচ্ছে 499 সেন্টিমিটার -1, সেটা তুমি বসাবে, এই যে গামার জায়গায় বসালে উত্তরটা বেরোবে -14.28 R। সিজিএস এ করা হয়েছে। তাহলে বুঝতে পারলে যে দুটো মার্কারি ড্রপ যখন মার্চ করে একটা ড্রপ তৈরি করছে, তাহলে তো সারফেস এনার্জি মানে বেসিক্যালি এরিয়ার চেঞ্জটা তোমাকে করতে হবে, তাকে গামা দিয়ে গুণ করে ফেলতে হবে, করলেই তোমার চেঞ্জ ইন সারফেস এনার্জি হয়। বোঝা গেছে প্রবলেমটা কিভাবে হলো? এটা আর একটা প্রবলেম, কোনটা 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 ফোরটা, এই ফোরটা কোন ফোরটা, এই তো ফোরটা কমন এসছে এখান থেকে, আর তো কিছু না। এই যে 4π R2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4π R1 স্কোয়ার, এই যে 4π আর 4π, এই 4πটা বাইরে কমন নিয়ে চলে এসছে।
না না, মানে ইয়েতে তোমার পাই আর স্কোয়ার তো মানে স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? একটা স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার তো তোমার সার্কেলের ক্ষেত্রফল, এরিয়া। কিন্তু একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত? স্ফিয়ারের ভলিউম হচ্ছে 3.5 আর কিউব, আর স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা স্ফিয়ার তো। এবারে দেখো তোমার আর একটা প্রবলেম, ওই একই রকমের প্রবলেম, ওই 3 নম্বর অ্যারাউন্ড সব দেয়, একই রকম একই লজিকের প্রবলেম। বলছে এ ড্রপ অফ ওয়াটার 1 মিলিমিটার ইন ডায়ামিটার ইজ ব্রোকেন আপ ইন্টু এ মিলিয়ন অফ ড্রপলেটস। মানে একটা আগেরটা যেমন দুটো ড্রপ মার্চ করলো, এখানে একটা ড্রপ ভেঙে গিয়ে 1 মিলিয়ন ড্রপলেটস তৈরি করলো, 10⁶ ড্রপলেটস তৈরি করলো, অল অফ দ্য সেম সাইজ। ক্যালকুলেট দ্য ওয়ার্ক এক্সপেন্ডেড ইন দিস প্রসেস। এক্ষেত্রে কিন্তু একটা ড্রপ ভেঙে যদি অনেক ড্রপলেট তৈরি হয়ে যায়, সারফেস এরিয়াটা বেড়ে যাবে। সারফেস এরিয়া বেড়ে গেলে এখানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে, অর্থাৎ তোমার এনার্জি বা ওয়ার্কটা পজিটিভ হবে। তাহলে এবারে দেখো, তাহলে ফাইনাল ড্রপের এরিয়া যদি R2 হয়, ইনিশিয়াল ড্রপের এরিয়া যদি R1 হয়, তাহলে ইনিশিয়াল যে ড্রপ যেটা তার ভলিউম হচ্ছে 4/3 পাই R1 কিউব। ফাইনাল এক একটা যে ড্রপলেট তৈরি হচ্ছে তার ভলিউম হচ্ছে 4/3 পাই R2 কিউব। এরকম কটা ড্রপলেট তৈরি হচ্ছে? 10⁶টা। তার 4/3 পাই R2 কিউব ইন্টু 10⁶ ইকুয়াল টু 4/3 পাই R1 তার কিউব। সেখান থেকে R2টাকে বের করে নিলে, R1টা অলরেডি বলে দেওয়া আছে 1 মিলিমিটার ডায়ামিটার, তার অর্ধেক, তাহলে 0.5 মিলিমিটার ছিল, অর্থাৎ 0.05 সেন্টিমিটার ছিল। এইটা হচ্ছে তোমার বলে দেওয়া আছে যে ডায়ামিটার বলে দেওয়া আছে 1 মিটার। তাহলে R1টা যে ইনিশিয়াল রেডিয়াস যেটা, সেইটা হচ্ছে তোমার 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.5 মিলিমিটার। 0.5 মিলিমিটার 0.05 সেন্টিমিটার। এই তো এখানে R1 এর জায়গায় 0.05 সেন্টিমিটার বসে R2টাকে বের করে দেবে। তাহলে ওয়ার্ক এক্সপেন্ডেড কত হবে? গামা ইন্টু, দেখো এক একটা ড্রপলেট যেটা তৈরি হয়েছে তার ভলিউম সারফেস এরিয়া হচ্ছে 4 পাই R2 স্কোয়ার। এরকম ড্রপলেট তৈরি হচ্ছে 1 মিলিয়ন, অর্থাৎ 10⁶টা, মাইনাস ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে 4 পাই R1 স্কোয়ার। এইটা, তাহলে এইটা তুমি ডেটাগুলোকে বসালে, বসিয়ে অ্যান্সার বেরিয়ে গেল কত? এই 2.238192 ইন্টু 10⁻⁻5 জুল। এটা একটা সিগনিফিকেন্ট নাম্বারগুলো তো মাথায় রাখছি না, এই মোটামুটি 2.24 ইন্টু 10⁻⁵ জুল, এরকম তোমার অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে? তো দুটো প্রবলেমের মেরিটটা হচ্ছে একই রকমের। ঠিক আছে? এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু পরীক্ষা তোমায় রেগুলারলি দেয়। ছোটখাটো নিউমেরিক্যাল প্রবলেম 3 নম্বরই মূলত দেয়, কখনো কখনো হয়তো 2 নম্বর দিতেও পারে, কিন্তু 3 নম্বরই দেয়। নিউমেরিক্যাল প্রবলেম 2 নম্বর খুব কমই দেয়, 3 নম্বর দেওয়াই উচিত। আর অনেক কিছু এফেক্ট হয়, ক্যালকুলেশন করতে হয়। এই তো। আচ্ছা, তাহলে নেক্সট চলে এসো। তাহলে দেখো, তাহলে প্রথম যে ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওই যেটা আমি বললাম, যে একটা ড্রপ ভেঙে গিয়ে ড্রপলেট তৈরি হচ্ছে, বা অনেকগুলো ড্রপলেট মার্চ করে ড্রপ তৈরি হচ্ছে, এখানে সারফেস এরিয়া চেঞ্জ হবে। সারফেস এরিয়া চেঞ্জকে তুমি সারফেস টেনশন দিয়ে গুণ করলে ওয়ার্ক যেটা তোমার চেঞ্জ হচ্ছে বা এনার্জি যেটা চেঞ্জ হয় সেটা তুমি বের করে ফেলতে পারবে। একটা ড্রপ ভেঙে যদি ড্রপলেট তৈরি সারফেস এরিয়া বেড়ে যায়, সেখানে ওয়ার্কটা বা এনার্জিটা পজিটিভ হবে। আর একাধিক ড্রপলেট জুড়ে গিয়ে যদি ড্রপ তৈরি হয়, এরিয়াটা কমে যাবে, তখন তোমার এনার্জিটা নেগেটিভ বেরোবে। ঠিক আছে? এই জায়গাটা পুরো ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যেটা, সেটা হচ্ছে ইন্টারফেসিয়াল। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমি যখন সারফেস টেনশন বা সারফেস এনার্জি নিয়ে কথাবার্তা বললাম, সেখানে সবসময় মাথায় থাকছে কি, একটা মানে লিকুইডের সারফেস, অর্থাৎ এই যে সারফেসটা বেসিক্যালি একটা ইন্টারফেস, যার একদিকে বাল্ক ফেজ লিকুইড আছে আর অপর দিকে কেউ নেই, যেটা আমি মনে করছি সেদিকে কিন্তু ভেপার আছে। তার মানে লিকুইড ফেজ এবং ভেপার ফেজের যে মাঝের যে ফেজটা, সেটা যে ইন্টারফেজ, সেই ইন্টারফেজ থেকে আমি সারফেস বলছি। আচ্ছা, এবারে এই সলিড লিকুইডের ইন্টারফেসটাকে যদি তোমার নর্মাল সারফেস বলো, তেমন সলিডের সঙ্গে ভেপারের ওরকম একটা ইন্টারফেস থাকতে পারে। লিকুইডের সঙ্গে ভেপারের ইন্টারফেস আমি বললাম, সলিডের সঙ্গে লিকুইডের একটা ইন্টারফেস থাকতে পারে। দুটো ইমিসিবল লিকুইড যদি তুমি নাও, কার্বন টেট্রাক্লোরাইড জল নিয়েছো, সেখানে তোমার ইন্টারফেস থাকতে পারে। সেই জন্য যখন সারফেস সেন্স বা সারফেস এনার্জিকে আমরা আলোচনা করলাম, সেইটা কিন্তু জেনারেল সেন্সে বললে ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি।
একটা ইন্টারফেস আছে। হ্যাঁ, মানে সারফেস ইজ নাথিং বাট দ্য ইন্টারফেস বিটুইন লিকুইড অ্যান্ড ভেপার। একটা সলিড লিকুইড ইন্টারফেস থাকতে পারে, সলিড ভেপারের ইন্টারফেস থাকতে পারে, দুটো ইমিসিবল লিকুইডের ইন্টারফেস থাকতে পারে। এই জন্য এখানে যেটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে, এটা হচ্ছে যে কোশ্চেনটা আছে, হোয়াট ডু মিন বাই ইন্টারফেসিয়াল টেনশন অ্যান্ড ইন্টারফেসিয়াল এনার্জি। ইন্টারফেসিয়াল টেনশন এবং ইন্টারফেসিয়াল এনার্জি বলতে আমি কি বুঝছি, এখানে ধরো 2 নম্বরের প্রবলেম হিসেবে ব্যাপারটাকে ভালো। The boundary between two phases is called the interface. হ্যাঁ, দুটো ফেজের মধ্যে যে বাউন্ডারি সেটাকে বলা হচ্ছে ইন্টারফেস। সারফেস ইউজুয়ালি ইমপ্লাইজ দ্য ইন্টারফেস বিটুইন লিকুইড অ্যান্ড ভেপার। Interface may arise between solid and liquid, solid and vapor, liquid and vapor, two immiscible liquids, etc. Consequently, we may get interfacial tension and interfacial energy. Work that has to be done on the system to create unit interfacial area between two phases alpha and beta is called the interfacial energy. The work that has to be done on the system to create unit interfacial area between two phases alpha and beta is called the interfacial energy. This is equal to interfacial tension between alpha phase and beta phase. এই যে আলফা ফেজ এবং বিটা ফেজের মধ্যে ইন্টারফেসিয়াল টেনশন, সেটাই মানে যেটা ইন্টারফেসিয়াল এনার্জি, সেটা ইন্টারফেসিয়াল টেনশন এবং সেটা রিপ্রেজেন্ট করা হবে গামা আলফা বিটা দিয়ে। আলফা যদি লিকুইড হয় আর গামা যদি ভেপার হয়, সেটাই হচ্ছে গামা এলভি হয়ে গেল। এটাকেই তুমি নর্মালি সারফেস টেনশন বা সারফেস এনার্জি বলছো। তো সারফেস টেনশন বা সারফেস এনার্জিটা স্পেশাল কেস। জেনারেল টার্মটা হচ্ছে ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জি। যখন তোমার দুটো ফেজ লিকুইড এবং ভেপার রেসপেক্টিভলি, তখন যে ইন্টারফেসিয়াল টেনশন বা ইন্টারফেসিয়াল এনার্জিটা সেটা হয়ে যাবে সারফেস টেনশন বা সারফেস এনার্জি। বুঝতে পারলে যে ইন্টারফেসিয়াল টেনশন এবং ইন্টারফেসিয়াল এনার্জি এবং তার সঙ্গে সারফেস টেনশন এবং সারফেস এনার্জি কি কানেকশনটা, এটা পরিষ্কার হলো। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট পরীক্ষার ভীষণ আছে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তুমি বলতে কি বোঝো, এবং কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থেকে কন্ডিশন অফ স্প্রেডিং অফ এ লিকুইড অন এ সলিড সারফেস, এটা আমাকে দেখতে হবে। তার নেক্সট যে কোশ্চেনটা লিখে রাখি, হোয়াট ডু মিন বাই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এটা 2 নম্বর। হোয়াট ইজ দ্য condition of spreading of a liquid on solid surface। হ্যাঁ, এটা হচ্ছে, এটা 2 নম্বরের আলাদা কোশ্চেন, এটা ধরো 2 নম্বরে তোমার আলাদা কোশ্চেন। হ্যাঁ, এটা আবার এরকম একটা কোশ্চেন তোমার দেয়, মানে ডিরাইভ ইয়াংস ইকুয়েশন ইকুয়েশনটার নামটা খুব আনকমন, কিন্তু এই ইকুয়েশনটার নাম হচ্ছে ইয়াংস ইকুয়েশন। ডিরাইভ ইয়াংস ইকুয়েশন। দেখো, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল জিনিসটা কি প্রথমে একটুখানি বুঝে নিই। মানে তুমি দেখো, এই যে ছবিগুলো বলা হচ্ছে তা তুমি বুঝতে পারবে। ধরো এই যে প্রথম যে ছবিটা, এই ছবিটা হচ্ছে অ্যাজ ইফ যেন একটা কাঁচের তৈরি, তোমার এই যে একটা কাঁচের তৈরি ধরে নাও একটা মানে মানে সারফেস আছে, সেখানে তুমি জল দেখেছো, তাহলে এইরকম লিকুইড ড্রপটা দেবে এরকম দেখতে হয়। আবার কাঁচে যদি তুমি মার্কারি কোনোভাবে থার্মোমিটার ভেঙে বা কিছু পড়ে যায়, তাহলে কাঁচের উপর মার্কারি এরকম দেখতে হয়। তাহলে এই যে যেখানে জল এবং যে কাঁচ, তারা যে পয়েন্টে কন্ট্যাক্টে আছে, সেই পয়েন্টে তুমি এই যে লিকুইডের সারফেসের উপর একটা ট্যানজেন্ট আনো, কোথায় না কন্ট্যাক্ট পয়েন্টে। তো ট্যানজেন্ট, তাহলে সেই ট্যানজেন্টটা এই সলিড সারফেসের যে অ্যাঙ্গেলটা করছে ইনসাইড দ্য লিকুইড, এখানে দুটো অ্যাঙ্গেল করতে পারে, বাঁদিকে একটা অ্যাঙ্গেল, ডান দিকে একটা অ্যাঙ্গেল। ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা করছে সেটাই হচ্ছে তোমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। আর মার্কারি যদি হয়, মার্কারি ড্রপটা কিন্তু এইরকম ভাবে আছে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, সেখানে কিন্তু তুমি একটা ট্যানজেন্ট আনো, তাহলে এই ট্যানজেন্টটা এই লিকুইড সারফেসের যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি, এর কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা মোর দ্যান 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে
The contact angle is if a liquid L rests on a solid S and comes to equilibrium, then the angle between the solid and the tangent to the liquid surface measured within the liquid is called the angle of contact or contact angle between the solid and liquid, যেটাকে থিটা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করছো। ঠিক একই সিচুয়েশন যদি তুমি একটা কাঁচের তৈরি কন্টেনারে জল রাখো, তাহলে দেখবে এই উপরের সারফেসটা কনকেভ আপওয়ার্ড, এই যে উপরের দিকটা কনকেভ, আর যদি মার্কারি রাখো এটা কনভেক্স। এবারে এই কন্ট্যাক্ট পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো, তাহলে ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। আবার উল্টো দিকে যখন তুমি এখানে ট্যানজেন্ট টানছো, সেটা আবার ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা করে সেটা থিটা, সেটা থিটা থেকে গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এটা আচ্ছা, এবারে এই কন্ডিশন অফ স্প্রেডিং অফ এ লিকুইড অন সলিড সারফেস যদি তোমাকে দেখতে হয়, তাহলে দেখো এই সিচুয়েশনটাকে দেখো। ধরো একটা কাঁচের তৈরি ক্যাপিলারি আছে, সেই কাঁচের তৈরি একটা ক্যাপিলারি আছে, সেই সারফেসের উপরে আমার ধরো 1 ড্রপ জল আমি রেখেছি। এবার জলটা এই কাঁচের উপরে স্প্রেড করবে কি করবে না। আচ্ছা, এবারে আমি এই একটা পার্টিকুলার পয়েন্টে ফোর্স ব্যালেন্স করব। দেখো এই পার্টিকুলার পয়েন্টে বাঁদিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে সলিডের সঙ্গে গ্যাস, তাদের একটা ইন্টারফেস আছে, সেইখান থেকে একটা ইন্টারফেসিয়াল টেনশন গামা এস জি, এস মানে সলিড গ্যাস ইন্টারফেসিয়াল টেনশন একটা কাজ করছে। আচ্ছা, এই পার্টিকুলার পয়েন্টে তুমি যখন একটা ট্যানজেন্ট টানছো, তাহলে এই যে একটা লিকুইড সারফেস তার উপরে ট্যানজেন্ট টেনেছো, তাহলে এইখানে যে কন্ট্যাক্ট, এইখানে যে একটা ইন্টারফেসিয়াল টেনশন কাজ করলো, সেটা কার মধ্যে, কার, লিকুইডের সঙ্গে গ্যাসের একটা ইন্টারফেসিয়াল টেনশন কাজ করছে গামা এলজি। আর এই পার্টিকুলার পয়েন্টে দেখো এই যে সলিড এবং লিকুইড, এই যে সলিড এবং লিকুইড তাদের ইন্টারফেসিয়াল টেনশনটা এই পার্টিকুলার পয়েন্ট এদিক থেকে এদিকে কাজ করে। তাহলে এই পয়েন্টে 3টে ফোর্স, বাঁদিকে হচ্ছে গামা এসজি ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন সলিড অ্যান্ড গ্যাস, এই দিকে হচ্ছে ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন গ্যাস অ্যান্ড লিকুইড, এই পয়েন্টে একটা ফোর্স হচ্ছে বিটুইন গামা অ্যান্ড বিটুইন সলিড অ্যান্ড লিকুইড। এবারে এই পার্টিকুলার পয়েন্ট যখন ইকুইলিব্রিয়ামে আসবে, তখন কোনো আনব্যালেন্স ফোর্স থাকা চলবে না। তার মানে বাঁদিকে ফোর্স কাজ করছে গামা এসজি, আর ডান দিকে ফোর্স কাজ করছে তোমার, দেখো, গামা এলজির একটা কস থিটা কম্পোনেন্ট প্লাস গামা এসএল। সেক্ষেত্রে আমি কস থিটাকে বের করে নিলাম, এটা গামা এসজি মাইনাস গামা এসএল বাই গামা এলজি, সেটা হচ্ছে ইয়াং ইকুয়েশন। আচ্ছা, এবারে দেখো যে যদি তোমার এরকম হয় যে গামা এসজিটা গ্রেটার দেন গামা এসএল হয়, গামা এসজিটা গ্রেটার দেন গামা এসএল হয়, তার মানে কি এই পার্টিকুলার পয়েন্টে বাঁদিকে ফোর্সটা বেশি, ডান দিকে ফোর্সটা যদি কম হয়, তাহলে বাঁদিকের ফোর্সের জন্য সে কি করবে, সে বেসিক্যালি হচ্ছে বাঁদিকে টানবে। তাহলে এই যে বাঁদিকে যদি টানে, তাহলে লিকুইডটা কিছু স্ট্রেস হচ্ছে, লিকুইডটা স্ট্রেস হচ্ছে মানে কি হচ্ছে, বেশি বেশি সারফেস এরিয়া কভার হচ্ছে, অর্থাৎ লিকুইডটা সলিডটাকে ভেজাচ্ছে। এবারে তা যদি হয়, তাহলে এখানে কস থিটাটা হয়ে যেতে হচ্ছে, কস থিটাটা পজিটিভ হয়ে যেতে হচ্ছে, অর্থাৎ থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হচ্ছে, সূক্ষ্মকোণ হতে হচ্ছে। তাহলে দেখো, তাহলে গামা এসজিটা যদি গ্রেটার দেন গামা এসএল হয়, তাই এই পয়েন্টে বাঁদিকে গামা এসজি, ডান দিকে গামা এসএল, গামা এসজি বেশি হলে এই পয়েন্টটা এদিকে সরে আসার চেষ্টা করছে, তাহলে কিন্তু লিকুইডটা স্প্রেড করছে, তখন কস থিটাটা হয়ে যাবে তোমার পজিটিভ, থিটাটা হয়ে যাবে অ্যাকিউট, অর্থাৎ লেস দেন 90 ডিগ্রি। আর যদি গামা এসএলটা গ্রেটার দেন গামা এসজি হয়ে যায়, অর্থাৎ এই পয়েন্টটা এদিকে টানছে, তখন কি হবে, সে একটা ড্রপ, গোল ড্রপ তৈরি করে ফেলতে পারবে, যেমন মার্কারি যেরকম ভাবে করে কাঁচের উপরে। তখন গামা এসএল যদি গামা গ্রেটার দেন গামা এসজি হয়ে গেলে, তাহলে কস থিটাটা নেগেটিভ হয়ে গেল। কস থিটা নেগেটিভ মানে হচ্ছে থিটাটা হচ্ছে অবস্টিউস অ্যাঙ্গেল বা স্থূলকোণ হয়ে গেল, অর্থাৎ গ্রেটার দেন 90 ডিগ্রি হলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে ইয়াং ইকুয়েশন, সেটা ক্লিয়ারলি তোমায় বলে দিচ্ছে যে একটা মানে লিকুইড সলিড সারফেসকে ভেজাবে যদি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দেন 90 ডিগ্রি হয়, আর ভেজাবে না যদি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়। তাহলে দেখো, তুমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কাকে বলে বুঝলে, কন্ডিশনস ফর স্প্রেডিং অফ এ লিকুইড অন সলিড সারফেস সেটা তুমি বুঝলে, আর তার সঙ্গে সঙ্গে ইয়াং ইকুয়েশন, যেটা সেই ইয়াং ইকুয়েশনের উপরে বেস করে পুরোটাকে করছি, তো ইয়াং ইকুয়েশন যে ডেরিভেশনটা তোমার পরে এবং তার মানে ইউটিলিটি যদি বলে, তাহলে সেটাও তুমি এখানের মধ্যে পেয়ে গেলে। তাহলে বুঝতে পেরেছো, এই যে যেটা বললাম এটা পরিষ্কার, কোনো অসুবিধা আছে? এই তো গামা এসজিটা, এদিকে তো সলিড, এইটা হচ্ছে সলিড, আর এদিকে গ্যাস আছে, তা সলিড আর গ্যাস মানে তো একটা ইন্টারফেস, তাহলে ইন্টারফেস থাকলে ইন্টারফেসিয়াল টেনশন থাকবে, তাই না? দুটো ফেজ থাকলেই তো ইন্টারফেসিয়াল টেনশন থাকবে। যেখানে বললাম না কত রকমের হতে পারে, এই যে সলিডের সঙ্গে লিকুইডের ইন্টারফেস থাকতে পারে, সলিডের সঙ্গে ভেপারের থাকতে পারে, লিকুইডের সঙ্গে ভেপার থাকতে পারে,
আর টু ইমিসিবল লিকুইডস হতে পারে। ভেপার মানে এখানে গ্যাস বলছি, সলিডের সঙ্গে ভেপার, এখানে তাই হয়েছে, মানে সলিডের সঙ্গে গ্যাস। তাহলে এইখানে এই যে সারফেসটা, এই সারফেসটা কি, এই সারফেসের বাঁদিকে আছে সলিড আর উপরে আছে গ্যাস, তাহলে সলিড এবং গ্যাস ইন্টারফেস, এটা সেখানে তার একটা ইন্টারফেসিয়াল টেনশন থাকবে। হুম, বুঝতে পারছো এটা? এই যে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ইফ গামা এস জিটা গ্রেটার দেন গামা এস এল, দেন কস থিটা গ্রেটার দেন 0, অর্থাৎ থিটাটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল, দেন দ্য লিকুইড উইল স্প্রেড ওভার দ্য সলিড অর দ্য লিকুইড উইল ওয়েট দ্য সলিড সারফেস। মানে লিকুইডটা সলিডে স্প্রেড করা মানেই হচ্ছে লিকুইডটা যেন সলিডকে ভেজাবে। আর যদি গামা এস জিটা লেস দেন গামা এস এল হয়, মানে সলিড গ্যাস যে ইন্টারফেসিয়াল টেনশনটা সেটা লেস দেন সলিড লিকুইড ইন্টারফেসিয়াল টেনশন হয়, দেন কস থিটা লেস দেন 0, অর্থাৎ থিটাটা 90 থেকে 180 ডিগ্রি, অর্থাৎ অবস্টিউস অ্যাঙ্গেল হয়ে গেল, দেন দ্য লিকুইড উইল নট স্প্রেড ওভার দ্য সলিড অর দ্য লিকুইড উইল নট ওয়েট দ্য সলিড সারফেস। আচ্ছা, এবারে মানে আমি পরে আরো ভালো করে আলোচনা করব যে যদি তোমার এরকম হয় যে অ্যাঙ্গেলটা যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে এই ধর একটা তোমার কাঁচের তৈরি ক্যাপিলারি বা কিছু আছে বা বুলেট টাইপের আছে, এই পার্টিকুলার পয়েন্ট, মানে এখানে তুমি ধরো মানে একটা লিকুইড আছে, ধরো লিকুইডটা ধরে নাও জল ফর দ্য টাইম বিং, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে, কন্ট্যাক্ট পয়েন্টে একটা ফোর্স কাজ করছে। ফোর্সটা কত হবে না, সবসময় সারফেস টেনশনকে তোমার লেন দিয়ে গুণ করলে টোটাল ফোর্সটা বেরোয়, তাহলে ফোর্সটা হচ্ছে 2 পাই আর ইন্টু গামা, এই ফোর্সটা এদিকে কাজ করছে। আর এবারে এর একটা কম্পোনেন্ট দেখো, 2 পাই আর গামা কস থিটা, এটা কিন্তু কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা, এটাও থিটা, তাহলে আপওয়ার্ড কম্পোনেন্ট আছে 2 পাই আর গামা কস থিটা। তাহলে যদি থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কস থিটাটা 1 হয়, অর্থাৎ কস থিটাটা মানে যদি থিটাটা, আবার বলছি, যদি থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, কস থিটা পজিটিভ হয়। কস থিটা পজিটিভ হলে 2 পাই আর গামা, অর্থাৎ সারফেস টেনশনের একটা ফোর্স যেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, এবং আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে বলেই তোমার ক্যাপিলারি রাইজ হচ্ছে। তা কেন ক্যাপিলারি রাইজ হচ্ছে, এই তোমার সারফেস টেনশন দিয়ে তুমি এইরকম ভাবে বুঝতে পারো, ব্যাখ্যা করতে পারো। আবার উল্টো দিকে যখন কাঁচের তৈরি ক্যাপিলারিতে মার্কারি দেওয়া হয়, তখন আপার সারফেসটারও কনভেক্স টাইপের দেখতে হয়। তখন এই পার্টিকুলার পয়েন্ট যেখানে লিকুইড এবং সলিড তোমার কন্ট্যাক্ট আছে, সেইখানে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো, তাকে ট্যানজেন্ট বরাবর কাজ করছে তোমার সারফেস টেনশনের জন্য যে করসপন্ডিং ফোর্সটা 2 পাই আর ইন্টু গামা। আচ্ছা, সেটাই বরাবর কাজ করছে। আচ্ছা, এবারে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যদি এইটা যদি থিটা হয়, তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইখানে যে কম্পোনেন্টটা কাজ করছে দেখো এই বরাবর, সেটা হচ্ছে 2 পাই আর গামা কস 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ একটা ডাউনওয়ার্ড এ কাজ করছে। মানে এইটা যদি থিটাটা মোর দ্যান 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মাইনাস থিটাটা, এটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, তখন 2 পাই আর গামা কস 180 ডিগ্রি মাইনাস থিটা যেটা, সেটা হচ্ছে তোমার পজিটিভ এবং সেটা তোমার দিকের দিকে কাজ করছে। তারপরে দেখো সারফেস টেনশনের জন্য এই এই সিচুয়েশনে যখন জল আর কাঁচ আছে, যেখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি, তখন একটা ফোর্সের কম্পোনেন্ট সেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, আর এখানে একটা ফোর্সের কম্পোনেন্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। সেই জন্য যখন থিটাটা 0 থেকে 90 ডিগ্রি, দেন দেয়ার ইজ অ্যান আপওয়ার্ড কম্পোনেন্ট অফ ফোর্স ডিউ টু সারফেস টেনশন, সেখানে ক্যাপিলারি রাইজ উইল টেক প্লেস। আর যদি এরকম সিচুয়েশনে থিটাটা হচ্ছে 90 টু 180 ডিগ্রি হয়েছে, কারণ দেয়ার ইজ এ নেট ডাউনওয়ার্ড ফোর্স ডিউ টু সারফেস টেনশন, দেন ক্যাপিলারি ডিপ্রেশন উইল টেক প্লেস। তার মানে যদি এরকম কোশ্চেনটা তোমার দেয়, হাউ, এটা আরেক রকম ভাবে এক্সপ্লেন করা যায় এক্সেস প্রেসার দিয়ে, সেটা আমি পরে আসছি। হাউ ক্যান ইউ এক্সপ্লেন capillary rise and capillary depression in terms of contact angle? ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশনটাকে তুমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের রেসপেক্টে কেমন করে এক্সটেন্ড করবে, সেটা তুমি বুঝতে পারলে। আগেরটা যেমন এই যে কিভাবে একটা লিকুইড সলিডের উপরে স্প্রেড করবে, সেটা আমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দিয়ে বোঝার চেষ্টা করলাম। আর এখন হচ্ছে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন, এইটাকে আমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দিয়ে বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, পরিষ্কার? এটা কোনো অসুবিধা আছে?
বুঝতে পেরেছো তো? আচ্ছা, এই যেটা হলো সেটা হচ্ছে যে একটা লিকুইড সলিডকে ভেজাবে কি ভেজাবে না, বা একটা লিকুইড সলিডের উপর স্প্রেড করবে কিনা। নেক্সট আমাকে দেখতে হবে যে একটা লিকুইড আর একটা লিকুইডের উপর স্প্রেড করবে কিনা। তো একটা লিকুইড লিকুইডের উপরে স্প্রেড করবে কিনা, তার জন্য আমাকে কতগুলো জিনিস বুঝতে হবে, যে ওয়ার্ক অফ কোয়েশন কাকে বলে, ওয়ার্ক অফ অ্যাডেশন কাকে বলে, আর কন্ডিশন অফ স্প্রেডিং, এটা আমাকে দেখতে হবে। তো দেখো, ওয়ার্ক অফ অ্যাডেশন বিটুইন ফেজ আলফা অ্যান্ড বিটা, সেটা কি হচ্ছে? ওয়ার্ক অফ অ্যাডিশনটা হচ্ছে যে দেখো, এই যে যদি আমি দুটো আলফা আর বিটা দুটো লিকুইড ভাবো মনে মনে, ঠিক আছে তো? তাহলে এই যে লিকুইডের সঙ্গে ভেপারের যে ইন্টারফেসিয়াল টেনশনটা, তাকে বলা হয় হচ্ছে তোমার সারফেস টেনশন। ওয়ার্ক অফ অ্যাডিশন হচ্ছে তোমার যেটা আলফা ফেজের সারফেস টেনশন প্লাস বিটা ফেজের সারফেস টেনশন মাইনাস আলফা এবং বিটা ফেজ এদের মধ্যে যে ইন্টারফেসিয়াল টেনশন আছে সেইটা। মানে সেটা তুমি কিরকম ভাবে এক্সপ্লেন করছো খেয়াল করে দেখো। ধরো এখানে একটা আলফা ফেজ, এখানে একটা বিটা ফেজ, দুটো ফেজ আছে। তাহলে আলফা এবং বিটা ফেজ তাদের মধ্যে একটা ইন্টারফেসিয়াল টেনশন কাজ করছে, সেটা গামা আলফা বিটা। আচ্ছা, এবারে এদেরকে যদি আমি সেপারেট করি, মানে যে আলফা এবং বিটা ফেজকে যদি আমি সেপারেট করার চেষ্টা করি, তাহলে আমাকে দুটো সারফেস তৈরি করে ফেললাম। কি? একটা আলফা ফেজের সঙ্গে ভেপারের একটা সারফেস তৈরি করে ফেললাম, বিটা ফেজের সঙ্গে ভেপারের একটা সারফেস তৈরি করে ফেললাম। তাহলে দুটো সারফেস তৈরি করার জন্য আমাকে একটা ওয়ার্ক দিতে হলো। সেটা কি কি? মানে কিন্তু ইউনিট এরিয়া আমি বাড়াতে চাই, মানে মানে দুটো ইমমিসিবল লিকুইড আছে, এই দুটো ইমমিসিবল লিকুইডকে সেপারেট করে যদি আমি দুটো আলাদা সারফেস তৈরি করতে চাই, একটা হচ্ছে আলফা ফেজের সঙ্গে ভেপারের সারফেস, একটা হচ্ছে বিটা ফেজের সঙ্গে ভেপারের সারফেস, তাহলে আমাকে কতখানি ওয়ার্ক করতে হচ্ছে টু ক্রিয়েট ইউনিট সারফেস এরিয়া। সেটা হচ্ছে যে আমি ওয়ার্কটা করলাম হচ্ছে গামা আলফা বি প্লাস গামা বিটা বি, আর তার জন্য আমার যেটা লোকসান হয়ে গেল সেটা কি? গামা আলফা বিটা। তাহলে আমাকে এই কাজটাকে করতে গেলে, মানে মানে দুটো ইমমিসিবল লিকুইড কন্ট্যাক্টে আছে, তাদেরকে সরিয়ে ইউনিট সারফেস এরিয়া তৈরি করতে গেলে আমাকে যে ওয়ার্কটা করতে হলো সেটা হচ্ছে গামা আলফা ভি প্লাস গামা বিটা ভি মাইনাস গামা আলফা বিটা। এইটাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। আচ্ছা, এবারে যদি একটাই ধরো লিকুইড আছে, কোনো দুটো ডিফারেন্ট লিকুইড নাই, একটাই লিকুইড আছে, তাহলে একটা লিকুইড যখন আছে কোনো ইন্টারফেস নাই বলে ইন্টারফেসিয়াল টেনশন নেই। আচ্ছা, এবারে এই দুটো লিকুইডকে যদি সেপারেট করতে চাই, তাহলে কি হচ্ছে দেখো, যে আলফা ফেজের সঙ্গে ভেপারের একটা সারফেস তৈরি হলো, এদিকেও আলফা ফেজের সঙ্গে ভেপারের একটা সারফেস তৈরি হলো, অর্থাৎ দুটো সারফেস তৈরি হয়ে গেল। দুটো যদি সারফেস তৈরি হয়ে যায়, তাহলে আমাকে কতখানি ওয়ার্ক করতে হলো? 2 গামা আলফা ভি। এই যে 2 গামা আলফা ভি, তাকে বলা হচ্ছে ওয়ার্ক অফ কোহেশন। তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশন বেসিক্যালি মানেটা হচ্ছে, ফিজিক্যালি মানেটা হচ্ছে যে দুটো ইমমিসিবল লিকুইড ছিল, তাদেরকে আমি সেপারেট করছি, তার জন্য সেপারেট করে আমি ইউনিট সারফেস এরিয়া তৈরি করার জন্য আমাকে কতখানি ওয়ার্ক করতে হচ্ছে। আর ধরো একটাই লিকুইড আছে, তাদের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করছে, তাদেরকে সেপারেট করে দুটো সারফেস আমি তৈরি করবো, তার জন্য যে ওয়ার্কটা করতে হচ্ছে, সেই মতো করে হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন এবং ওয়ার্ক অফ কোহেশন। এটা। আর এবারে এই স্প্রেডিং কোএফিসিয়েন্ট কাকে বলে? না, ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন, এটাকে বলা হচ্ছে স্প্রেডিং কোএফিসিয়েন্ট। ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা ফেজ অ্যান্ড বিটা ফেজ, আর মাইনাস ধরো ওয়ার্ক অফ কোহেশন অথবা আলফা ফেজের অথবা বিটা ফেজের, যেটা তুমি বলবে আর কি, সেইটা। তাহলে ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন, এই ডিফারেন্সটা হচ্ছে তোমার স্প্রেডিং কোএফিসিয়েন্ট। আচ্ছা, এবারে যদি ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা এবং বিটা ফেজ এটা হয়, আর ওয়ার্ক অফ কোহেশনটা হচ্ছে তোমার এই ডব্লিউ বি হয়, তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে স্প্রেডিং কোএফিসিয়েন্ট। এবার সেই স্প্রেডিং কোএফিসিয়েন্ট পজিটিভ মানে কি? মানে ওয়ার্ক অফ অ্যাডিশনটা গ্রেটার দ্যান ওয়ার্ক অফ কোহেশন। দেখো, ওয়ার্ক অফ কোহেশন মানে কি? সেম কাইন্ড অফ মলিকুলস একে অপরকে অ্যাট্রাক্ট করলে তোমার কোহেসিভ ফোর্স হয়, আর ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস একে অপরকে অ্যাট্রাক্ট করলে সেটা হচ্ছে অ্যাডিসিভ ফোর্স হয়। এবারে একটা লিকুইড আর একটা লিকুইডে কখন স্প্রেড করবে? যখন হচ্ছে যে দুটো ডিফারেন্ট লিকুইডের মধ্যে অ্যাডিসিভ ফোর্সটা কোন একটা পার্টিকুলার লিকুইডের নিজের যে কোহেসিভ ফোর্স তার তুলনায় বেশি। তাহলে যখন ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন আলফা এবং বিটা ফেজ গ্রেটার দেন ওয়ার্ক অফ কোহেশন অফ বিটা ফেজ, তখন এই বিটা ফেজটা আলফা ফেজের উপরে স্প্রেড করবে। ধর আমি এইভাবে ভাবছি যে দুটো লিকুইড আছে, একটা আলফা একটা বিটা। তাহলে আলফা বিটা যদি একে অপরের মধ্যে ওয়ার্ক মানে এটা বেশি হয়, অ্যাডিসিভ ফোর্সটা বেশি হয়, তাহলে কি হচ্ছে? আলফা বিটা জুড়ে যেতে চাই, মানে একসাথে থাকতে চাইবে, মানে একটা আরেকটার উপরে থাকতে চাইবে। আর যদি এমন হয় যে আলফা ফেজের উপরে বিটা ফেজটা আমি রেখেছি, কিন্তু বিটা ফেজ
সে আলফাকে যতকে অ্যাট্রাক্ট করে তার তুলনায় বিটা ফেজ একে অপরকে, মানে বিটা ফেজের মলিকুলগুলো একে অপরকে বেশি অ্যাট্রাক্ট করে। তখন কি হবে, বিটা ফেজ আলফা ফেজের সারফেসে না ছড়িয়ে পড়ে সে নিজের মধ্যে থাকার চেষ্টা করবে। নিজের মধ্যে থাকার চেষ্টা করবে মানে স্প্রেড করবে না। তার মানে এটা দাঁড়ালো যে ওয়ার্ক অফ অ্যাডেশন বিটুইন আলফা এন্ড বিটা ফেজ যদি গ্রেটার দেন ওয়ার্ক অফ কোয়েশন অফ বিটা ফেজ হয়, তাহলে হচ্ছে বিটাটা আলফার উপরে স্প্রেড করবে। আর উল্টোটা যদি বিটা ফেজের মানে ওয়ার্ক অফ কোয়েশনটা আলফা এবং বিটা ফেজের মধ্যে যে ওয়ার্ক অফ অ্যাডেশন তার তুলনায় বেশি হয়ে যায়, তখন বিটা ফেজটা স্প্রেড করবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে স্প্রেডিং কোফিসিয়েন্টটা পজিটিভ হলে বিটা উইল স্প্রেড ওভার আলফা ফেজ, আর যদি মানে স্প্রেডিং কোফিসিয়েন্টটা লেস দ্যান 0 হয়ে যায় তখন বিটা উইল নট স্প্রেড ওভার আলফা ফেজ। তাহলে দেখো, তাহলে এখানে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে কোশ্চেন্স গুলো আসে সেটা হচ্ছে যে ওয়ার্ক অফ অ্যাডিশন কাকে বলে, ওয়ার্ক অফ কোহেশন কাকে বলে, আর হোয়াট ইজ দ্য স্প্রেডিং কোফিসিয়েন্ট কি, আর হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ স্প্রেডিং অফ এ লিকুইড অন অ্যানাদার লিকুইড। হ্যাঁ, আমি এখানে এই নিউমেরিক্যাল প্রবলেম করার আগে এখানে কোশ্চেনগুলো জায়গা নেই, একটুখানি লিখে দিই একটা স্লাইড জুড়ে দিই। এইটা তো প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন পড়ে, ওয়ার্ক অফ অ্যাডিশন কাকে বলে, ওয়ার্ক অফ কোহেশন কাকে বলে। তো এখান থেকে যে কোশ্চেন গুলো সেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ওয়ার্ক অফ অ্যাডিশন, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক অফ কোহেশন, what is spreading coefficient, what is spreading coefficient, spreading coefficient, what is the condition of spreading of a liquid on another immiscible liquid। এটা এখান থেকে এই কোশ্চেন গুলো একসাথেও পড়ে, আবার এখন পার্টেরও পড়ে, মানে একদম পুরোটাই একসাথে পড়ে 4 নম্বরের কোশ্চেন দিয়ে। হ্যাঁ, পুরোটা মানে কোশ্চেন মানে 1 2 3 4 করে এই পুরো কোশ্চেনটা কিন্তু একসাথে পরীক্ষা তোমার দিয়ে দেয়, মানে প্রায় প্রত্যেক বছরে এই জিনিসটা পড়ে। মানে আইদার এটা দেবে, না হলে হচ্ছে এইখান থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম দেবে। দেখো নিউমেরিক্যাল প্রবলেমটা দেখো কেমন নিউমেরিক্যাল প্রবলেমটা পড়ে, মানে একটা প্রবলেম করে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। বলছে at 20 ডিগ্রি সেন্টিগ্রেড the interfacial tension between water and benzene is 35 মানে মিলিনিউটন পার মিটার, মিলিনিউটন পার মিটার। তাহলে ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন ওয়াটার অ্যান্ড বেনজিন, সারফেস টেনশন অফ বেনজিন বলে দেওয়া হয়েছে আর সারফেস টেনশন অফ ওয়াটার বলে দেওয়া হয়েছে। তা দেখো আমার এই যে ওয়ার্ক অফ অ্যাডিশন, ওয়ার্ক অফ কোহেশন ইত্যাদি ডিফাইন করার জন্য তোমার ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন আলফা অ্যান্ড বিটা লাগে, আর আলফা ফেজে সারফেস টেনশন লাগে, বিটা ফেজে সারফেস টেনশন লাগে। ওয়ার্ক অফ কোহেশন করলে তোমার আলফা ফেজে তোমার সারফেস টেনশন লাগে। সব ডেটাগুলো এখানে বলে দেওয়া আছে। প্রথমে কি কি করতে বলছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক অফ অ্যাডিশন বিটুইন ওয়াটার অ্যান্ড বেনজিন, দ্য ওয়ার্ক অফ কোহেশন অফ বেনজিন অ্যান্ড দ্যাট অফ ওয়াটার, মানে আলাদা করে ওয়ার্ক অফ কোহেশন অফ বেনজিন আর ওয়ার্ক অফ কোহেশন অফ ওয়াটার তোমার বের করতে হবে। দ্য স্প্রেডিং কোফিশিয়েন্ট অফ বেনজিন এবং তার সঙ্গে কমেন্ট অন দ্য রেজাল্ট, কমেন্ট অন দ্য মানে স্প্রেড করবে কি করবে না। তা দেখো ওই যে ডেফিনেশন, যে ওয়ার্ক অফ অ্যাডিশন কি, আলফা এবং বিটা ফেজের যে ভেপার সারফেস টেনশন, বিটা ফেজের যে সারফেস টেনশন মাইনাস আলফা এবং বিটা ফেজের ইন্টারফেশিয়াল টেনশন। তাহলে এখানে আলফাটা তুমি ধরে নিচ্ছ, ধরে নাও ওয়াটার, বিটাটা ধরে নিচ্ছ তোমার বেনজিন। তাহলে জলের সারফেস টেনশন বসালাম, বেনজিনের সারফেস টেনশন বসালাম, আর জল এবং বেনজিনের ইন্টারফেশিয়াল টেনশন বসালাম। এই যে আলফাটা হচ্ছে ওয়াটার আর বিটাটা হচ্ছে বেনজিন, তাহলে বসিয়ে 66.6 মিলি নিউটন মিটার ইনভার্স হলো। এটা হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশন। আচ্ছা, ওয়ার্ক অফ কোহেশন যদি তুমি বেনজিনের জন্য বলো, ওয়ার্ক অফ কোহেশন ওয়ার্ক অফ কোহেশন অফ ওয়াটার বলো, ওয়ার্ক অফ কোহেশন অফ ওয়াটার 2 ইন্টু সারফেস টেনশন অফ ওয়াটার বসালে পেয়ে গেলে। ওয়ার্ক অফ কোহেশন অফ বেনজিন বলে 2 ইন্টু সারফেস টেনশন অফ বেনজিন বসালে হয়ে গেল। স্প্রেডিং কোফিশিয়েন্ট কি, ওয়ার্ক অফ অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোহেশন,
তাহলে আমি স্প্রেডিং কোফিশিয়েন্ট যেটা বের করছি সেটা হচ্ছে যে ওয়ার্ক অফ মানে এটা অ্যাডিশন মাইনাস ওয়ার্ক অফ কোয়েশন, এটা করলাম, করে উত্তরটা বেশ, এটা পজিটিভ হয়ে গেল। পজিটিভ হয়ে গেলে কমেন্টটা কি করবো? কমেন্টটা হচ্ছে এই যে বিটা ফেজটা আলফা ফেজের উপরে স্প্রেড করবে, অর্থাৎ বেঞ্জিনটা জলের উপরে স্প্রেড করবে। ঠিক আছে, বোঝা গেল প্রবলেমটা? এটা একদম মানে মানে প্রচুর পরীক্ষা আছে, 4 নম্বরের কোশ্চেন হিসেবে মানে পরীক্ষায় দেখবে রেগুলারলি আসে। আচ্ছা, ওই একই রকমের আরো দুটো প্রবলেম তোমাকে বাড়িতে কষতে দেওয়া হয়েছে, মানে একদম হোমওয়ার্ক হিসেবে একদম ফর্মুলায় বসিয়ে তোমার হয়ে যাবে। ওটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড সারফেস টেম্পারেচার অফ ওয়াটার অ্যান্ড মার্কারি আর 72.89 centimeter inverse and 486.59 centimeter inverse respectively. The interface tensor between water and mercury হচ্ছে 415 centimeter inverse, 9 centimeter inverse. Will water spread over mercury? মানে ওয়াটার কি তোমার মার্কারির উপর স্প্রেড করবে? তাহলে ওই একই রকম তোমাকে ওয়ার্ক অফ অ্যাডিশন ওয়ার্ক অফ কোয়েশন বের করতে হবে, বের করে তুমি ডিফারেন্স করবে, করে সেখান থেকে বলবে স্প্রেড করবে কি করবে। তারপরে হচ্ছে ইফ অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফর পিওর CH2I2 ডাইআয়োডাইড মিথেন আর কি, হ্যাঁ সরি ডাইআয়োডো মিথেন, তার সারফেস টেনশন বলে দেওয়া আছে, ওয়াটারের সারফেস টেনশন বলে দেয়, ইন্টারফেশিয়াল টেনশন বিটুইন CH2I2 প্লাস ওয়াটার বলে দেওয়া আছে। তাহলে এখানে ওয়ার্ক অফ ক্যালকুলেট ওয়ার্ক অফ অ্যাডিশন, একদম শুধুমাত্র ওয়ার্ক অফ অ্যাডিশনটা বের করতে হবে, ফর্মুলায় বসালে তুমি করে ফেলতে পারো। ঠিক আছে তো, এই জায়গাটা পরিষ্কার? তাহলে এই যে এই জায়গাটা থেকে কিন্তু একদম রেগুলার বেসিসে পরীক্ষায় কোশ্চেন পাবে। তুমি 10 ইয়ার্স যদি খোলো, 20 বছর যদি খোলো, 10 বার তো পড়েইছে, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা করছি, আবার 20 বার যদি তোমার কোশ্চেন খোলো, তা 10 বার আর যেটা পড়েছে সেটা হচ্ছে তোমার এক্স স্পেসে, সেখান থেকে ল্যাবলাস ইকুয়েশন। আচ্ছা, ব্যাপারটা কি দেখো, তুমি এক্সপিরিয়েন্স করবে যেটা, সেটা হচ্ছে একটা বেলুন যখন শুরুর দিকে ফোলাও দেখবে বেশ কষ্ট হচ্ছে, মানে মুখের উপর জস্ট চাপ পড়ছে, কিন্তু বেলুন একটুখানি ফুলে যাওয়ার পরে দেখবে তুমি ইজিলি বেলুনটাকে ফোলাতে পারছো। আর এবারে কথাটা হচ্ছে যখন বেলুন তুমি ফোলাচ্ছ, তোমার তো পরিষ্কার ভেতরে প্রেসারটা বেশি, বাইরে প্রেসার তো কম, তাই না? বাইরে তো অ্যাটমসফিয়ার প্রেসার, তুমি যখন বেলুনের ভেতরে ফুঁ দিয়ে বেলুনটাকে ফোলার, ভেতরে তো প্রেসারটা বেশি, তাহলে ভেতরে প্রেসার বেশি, বাইরে যদি প্রেসার কম হয় তাহলে বেলুনটা তো ফেটে যাওয়ার কথা, সবসময় তো ফাটছে না, একটা সার্টেন ইকুইলিব্রিয়াম পর্যন্ত তুমি তো বেলুনটাকে ফলিয়ে রাখতে পারছো। কেন সেটা? তাহলে ওই যে ভেতরে প্রেসারটা বেশি বাইরের প্রেসারটা কম, তবু বেলুনটা ওই জায়গায় রাখতে পারলে, কারণ বেলুনটা যে চামড়া দিয়ে তৈরি তার একটা ইলাস্টিসিটি আছে, ইলাস্টিসিটির জন্য সে হচ্ছে স্মলেস্ট পসিবল ভলিউমে থাকতে চায়, মানে বেলুনের যে চামড়াটা তার একটা ইলাস্টিসিটি থাকার জন্য সেটা স্মলেস্ট পসিবল এরিয়াতে থাকতে চায়। হ্যাঁ, এবার তুমি ভেতর থেকে ফুঁ দিয়েছ, তাহলে ভেতর থেকে একটা তোমার সার্টেনলি ফোর্স বাইরের দিকে কাজ করছে, আর অ্যাটমসফিয়ার প্রেসার কম, সেখানে বাইরে থেকে প্রেসারটা বেসিক্যালি কম থাকছে, সেইটাকে ব্যালেন্স হচ্ছে কি দিয়ে না, এই যে বেলুনের যে চামড়াটা তার ইলাস্টিসিটি দিয়ে ব্যালেন্স হচ্ছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে যখন তুমি একটা মানে কি বলবো, একটা সোপ বাবল তৈরি করতে চাও, বা কোন একটা ইয়ে তো বাবল তৈরি করতে চাও, বা একটা ক্যাভিটি তৈরি করতে চাও, সিমিলার সিচুয়েশনটা হয়। আচ্ছা, তুমি এইখানে এই ছবিটা দেখো, ধরো এইটা একটা স্ফেরিক্যাল, তুমি একটা ড্রপ বা ড্রপলেস মানে সোপ বাবেলই ধরে না, সোপ বাবেলটা এখন ধরতে হবে না, তুমি একটা একটা ক্যাভিটি বা কোন একটা লিকুইড ড্রপ এরকম ভাবো, যার একটা সারফেস আছে, মানে একটা, যদি তুমি একটা লিকুইড ড্রপ ভাবো তাহলে ভেতরটা পুরোটা লিকুইড, বাইরে একটা সারফেস আছে, অর্থাৎ ক্যাভিটি ভাবলে ভেতরটা গ্যাস, বাইরেটা পুরোটাই লিকুইড আছে, এরকম একটা সারফেস ভাবো। সোপ বাবেলের ক্ষেত্রে কিন্তু দুটো সারফেস, মানে ভেতরেও ভেপার, বাইরেও ভেপার, মাঝে হচ্ছে লিকুইড থাকে, তাহলে নিচে ভেতর দিকে একটা সারফেস থাকে, বাইরের দিকে একটা সারফেস, সেটা আমি পরে আলোচনা করছি। তো দেখো, তাহলে এইরকম একটা তুমি ধরো ওয়াটার ড্রপ বা ক্যাভিটি কনসিডার করছো, সেটাকে আমি জাস্ট কেটে দেখাচ্ছি এইরকম করে, ভেতর থেকে বাইরের দিকে একটা প্রেসার কাজ করছে, সেটা পি ইন্টারনাল, আর অ্যাটমসফিয়ারিক প্রেসার যেহেতু আছে, বাইরে থেকে ভেতরের দিকে একটা প্রেসার কাজ করছে পি এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল প্রেসারের জন্য যে ফোর্সটা হয় সেটা কত? পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার, আর এক্সটার্নাল প্রেসারের জন্য ফোর্সটা হয় পি এক্সটার্নাল ইন্টু পাই আর স্কোয়ার। আমি ধরে নিই যেটা থিন, সারফেস থেকে থিন আর কি, তাহলে যেটা হচ্ছে যে ইন্টারনাল ফোর্স যেটা পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার, মানে প্রেসারকে এরিয়া অফ ক্রস সেকশন দিয়ে গুণ করলে তোমার ফোর্স পাওয়া যায়, সেই জন্য ইন্টারনাল সাইড থেকে যে ফোর্সটা পি ইন্টারনাল ইন্টু পাই আর স্কোয়ার,
বাইরের দিক থেকে যে ফোর্সটা হচ্ছে পি এক্সটার্নাল ইন্টু পাই আর স্কয়ার এইটা। আর এবারে আমি যেটা বললাম যে যদি তোমার এই মানে পরিষ্কার তুমি বেলুন ফু দেওয়ার এই এক্সাম্পল থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি যে কনকেভ সাইড অর্থাৎ ভেতরের দিকটায় তোমার বেসিক্যালি একটু বেশি প্রেসার আছে, এক্সেস প্রেসার আছে। তাহলে এই এক্সেস প্রেসার মানে পি ইন্টারনাল যদি গ্রেটার দেন পি এক্সটার্নাল হয়, যদি এক্সেস প্রেসারটা থাকে, তাহলে ভেতর থেকে বাইরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা বেশি, বাইরে থেকে ভেতরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা কম। তাহলে তো কোনো ইকুইলিব্রিয়াম থাকবে না। ভেতর থেকে ফোর্সটা বেশি, বাইরে থেকে ফোর্সটা কম। যেটা আমি বললাম বেলুনে ফু দিলে ভেতরে ফোর্সটা বেশি, বাইরে ফোর্সটা কম। তবু বেলুনটা এরকম ফুলে রয়ে গেল কি করে? কারণটা হচ্ছে যে এক্সটার্নাল ফোর্সটা কম আছে, সেইটা কিছু দিয়ে ব্যালেন্স হচ্ছে। ওখানে যেমন চামড়ার ইলাস্টিসিটি দিয়ে ব্যালেন্স হচ্ছে, এমনি কোনো একটা ওয়াটার ড্রপ বা ক্যাভিটির জন্য হচ্ছে তার সারফেস টেনশন দিয়ে সেটা, মানে সারফেস টেনশন জনিত যে ফোর্স সেটা দিয়ে সে ব্যালেন্স হয়। সারফেস টেনশন জনিত ফোর্সটা কত হবে? রেডিয়াসটা যদি আর হয় তার 2 পাই আর ইন্টু গামা। তাহলে দেখো পি ইন্টারনাল পাই আর স্কোয়ার ইকুয়াল টু পি এক্সটার্নাল পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর ইন্টু গামা। সেখান থেকে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল বের করে নাও, হচ্ছে কত? 2 পাই আর গামা ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, তাহলে কেটে 2 গামা বাই আর। তাহলে এইটা হচ্ছে তোমার ল্যাবলাস ইকুয়েশন, এবং ল্যাবলাস ইকুয়েশন তুমি ডিরাইভ করে ফেলবে। তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে ডিরাইভ ল্যাবলাস ইকুয়েশন অফ এক্সেস প্রেসার, মানে এই যে ইকুয়েশনটা হলো সেটাকে ল্যাবলাস ইকুয়েশন বলে। হ্যাঁ, হোয়াট ইজ এক্সেস প্রেসার এটাও লিখে রাখি, হোয়াট ইজ এক্সেস প্রেসার। তার মানে তুমি একটা যখন ড্রপ বলো, ক্যাভিটি বলো, সোপ বাবল বলো ইত্যাদি তুমি কনসিডার করছো, তখন কনকেভ সাইডে প্রেসারটা বেশি হয় দেন দ্য কনভেক্স সাইড। তার কনকেভ সাইড এবং কনভেক্স সাইডের প্রেসার যে ডিফারেন্স সেটা হচ্ছে এক্সেস প্রেসার। ঠিক আছে? আচ্ছা, এই তো দ্য এক্সেস প্রেসার ইনসাইড দ্য স্ফেরিক্যাল ক্যাভিটি অফ রেডিয়াস আর ইজ গিভেন বাই ডেল্টা পি ইকুয়াল টু পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল 2 গামা বাই আর হোয়েন দ্যার ইজ অনলি ওয়ান সারফেস, যেমন ড্রপলেট ক্যাভিটি ইত্যাদির ক্ষেত্রে হয়। তাই এই ইকুয়েশনটাকে ল্যাবলাস ইকুয়েশন বলে, কখনো কখনো এটাকে ইয়াং ল্যাবলাস ইকুয়েশনও বলা হয়। মানে ল্যাবলাস ইকুয়েশনটাই বেশি কমন, কখনো কখনো সেটাকে ইয়াং ল্যাবলাস ইকুয়েশনও বলা হয়। আর এবারে কথাটা হচ্ছে কি, যদি একটা থিন সোপ বাবল হয়ে যায়, সোপ বাবলের ক্ষেত্রে কিন্তু দুটো সারফেস আছে, ভেতর থেকে একটা সারফেস, ভেতর থেকে বাইরে থেকে একটা সারফেস। কিন্তু এক্ষেত্রে থিন যেহেতু সারফেসটা, সেই জন্য ইন্টারনাল রেডিয়াস এক্সটার্নাল রেডিয়াস সমান হয়ে যায়। তখন হচ্ছে সোপ বাবলের ক্ষেত্রে এক্সেস প্রেসারটা হয়ে যাবে 4 গামা বাই আর। তাহলে একটা সারফেস হলো 2 গামা বাই আর, দুটো সারফেস হলো 4 গামা বাই আর। কেন? হোয়েন দেয়ার ইজ 2 ভেরি থিন সারফেসেস দ্যাট ইজ সোপ বাবল। আচ্ছা, এবারে যদি এমন হয় যে এরকম একটা আর্টিফিশিয়ালি তুমি কোনো একটা সারফেস তৈরি করেছো যার ইন্টারনাল রেডিয়াসটা আর1, এক্সটার্নাল রেডিয়াসটা আর2, তখন তার যে এক্সেস প্রেসারটা হবে সেটা 2 গামা 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। এবং পরিষ্কার দেখো, আর1 আর আর2 যদি সমান হয়ে যায়, যেটা থিন সোপ বাবলের ক্ষেত্রে হয়ে যায়, এটা অটোমেটিক্যালি 4 গামা বাই আর হয়ে যায়। তাহলে দেখো, তাহলে একটা সারফেস যদি হয়, মানে তোমাকে যখন ল্যাবলাস ইকুয়েশন ডিরাইভ করতে বলবে একটা সারফেসের জন্য তুমি করবে। আচ্ছা, এবারে যদি তোমার একটা সারফেস হয় তাহলে এক্সেস প্রেসার পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল বা পি কনকেভ মাইনাস পি কনভেক্স, সেটা হচ্ছে 2 গামা বাই আর। যদি তোমার সোপ বাবলের মতো দুটো সারফেস হয়ে যায় কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল রেডিয়াস গুলো সমান, মানে থিন ফিল্ম টাইপের যখন হবে, তখন সেটা 4 গামা বাই আর হয়ে যাবে। আর যদি এমন সিচুয়েশন হয় যে ইন্টারনাল রেডিয়াস, মানে এই যে সারফেসটা উইথ আছে, ইন্টারনাল রেডিয়াস আর1, এক্সটার্নাল রেডিয়াস আর2 যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে 2 গামা 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। আর একটা ভেরি স্পেশাল কেসে যদি তোমার এই বাবলটা এখন স্ফেরিক্যাল টেরিক্যাল দেখতে না হয়ে তোমার ওটা একদম সিলিন্ড্রিক্যাল শেপের হয়ে যেত, তখন হচ্ছে তোমার এই এক্সেস প্রেসার একটা সিলিন্ড্রিক্যাল টিউব যেটা, সেটা হয়ে যাবে হচ্ছে গামা বাই আর। নট 2 গামা বাই আর, নট 4 গামা বাই আর, সেটা গামা বাই আর। ও কিছুই না, তুমি জাস্ট বেসিক্যালি যেমন করে আগেরটা তুমি ডিরাইভ করেছো যে ইন্টারনাল, মানে তুমি এটা দেখে নাও ইন্টারনালি তোমার এটা কত, মানে একটা দেওয়ালে ইন্টারনাল সাইড থেকে কতখানি ফোর্স কাজ করছে, পি ইন্টারনাল ইন্টু সারফেস এরিয়া, যেটা সারফেস এরিয়াটা কত একটা, মানে এর যদি সারফেসটা তুমি কনসিডার করো শুধু, মানে এই সারফেসটা এই সারফেসটা 2 পাই আর এল, 2 পাই আর এল এইটা, তাহলে পি ইন্টারনাল 2 পাই আর এল এইটা, আর এক্সটার্নাল হচ্ছে পি এক্সটার্নাল 2 পাই আর এল এইটা। সেটাকে সারফেস টেনশনের জন্য যে ওয়ার্কটা তার সঙ্গে সমান হয়ে যাবে। হ্যাঁ, সেটা তুমি গুণ করলে, হ্যাঁ করে এই ফর্মুলা তুমি বসালে, এইটা পি ইন্টারনাল ইন্টু 2 পাই আর এল ইকুয়াল টু পি এক্সটার্নাল
2πr, সেখান থেকে হচ্ছে তোমার এটা হচ্ছে 2πr ইন্টু গামা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা করলে সেখান থেকে তুমি দেখবে পেয়ে যাবে হচ্ছে এটা গামা বাই আর হয়ে যাবে। তাহলে এখানে এক্সপ্রেশনগুলো কোন ফর্মুলাটা ব্যবহার করবে খেয়াল রাখবে, যে একটা ড্রপলেট বা ক্যাভিটি যদি হতো যার ক্ষেত্রে হচ্ছে একটাই সারফেস আছে, সেখানে এক্সেস প্রেসারের এক্সপ্রেশন হচ্ছে 2 গামা বাই আর। যদি তোমার সোপ বাবল হয় যেখানে দুটো সারফেস আছে কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল যে সারফেস দুটো তাদের রেডিয়াস সমান, সেটা হচ্ছে 4 গামা বাই আর হয়ে যাবে। আর যদি তোমার ওরকম হয়ে যায় যে দুটো হয়ে যাচ্ছে, মানে ইন্টারনাল রেডিয়াসটা এক্সটার্নাল রেডিয়াসটা আলাদা, সেটা 2 গামা 1/r1 + 1/r2 হয়ে যাবে। আর স্পেশাল কেসে যদি সিলিন্ড্রিকাল হয়ে যায় তাহলে সেটা গামা বাই আর হয়ে যাবে। এটা আচ্ছা, এবারে এর উপরে এবারে নিউমেরিক্যাল প্রবলেম তোমার আছে। নিউমেরিক্যাল প্রবলেম কি বলছে, হোয়াট উইল বি দ্য প্রেসার ইনসাইড অ্যান এয়ার বাবল অফ 0.1 মিলিমিটার রেডিয়াস সিচুয়েটেড জাস্ট বিলো দ্য সারফেস অফ ওয়াটার, জাস্ট বিলো দ্য সারফেস অফ এয়ারটা, মানে এই যে ওয়াটার সারফেস আছে তার ঠিক নিচে ধরে নাও একটা বাবল তৈরি হয়েছে। হ্যাঁ, এটা তার ক্ষেত্রে তোমার প্রেসার ইনসাইড, এই ইনসাইডটা তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে এক্সেস প্রেসার তো পি ইন্টারনাল মানে পি এক্সটার্নাল, তাহলে পি ইন্টারনালটা কত হবে? ইন্টারনাল মানে কনকেভ সাইড, এখানে ইন্টারনাল মানে সবসময় কনকেভ সাইডে, কনকেভ সাইডে প্রেসারটা কি হবে? পি এক্সটার্নাল ফর ডেল্টা পি। আর এক্সটার্নাল প্রেসারটা কি? এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, কারণ জাস্ট এই যে লিকুইড সারফেসের জাস্ট উপরে যে প্রেসারটা সেটা হচ্ছে কনভেক্স সাইডে প্রেসার, যে কনভেক্স সাইডে প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান, সেটা বলে দেওয়া আছে 1.016 × 10⁻⁶ আচ্ছা, এবারে এক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার এই ভেতরে এই যে এখানে নামে বাবেল যেটা বলেছি, এখানে কিন্তু একটাই সারফেস, কারণ বাকি পুরোটা হচ্ছে জল দিয়ে ঘেরা, মানে বাকি পুরোটা জুড়েই তো জল আছে। হ্যাঁ, এই যে এই জায়গাগুলো তো পুরোটাই জল আছে, পুরোটাই কিন্তু জল আছে, তার মানে সারফেস কটা হলো? সারফেস বেসিক্যালি একটা হলো, সেটা হচ্ছে 2 গামা বাই আর। তাহলে দেখো পি ইন্টারনালটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, তার সঙ্গে 2 গামা বাই আর তোমার যোগ হয়ে গেল, করে তুমি জাস্ট এই ভেতরের দিকে যে প্রেসারটা, সেই প্রেসারটা তুমি বের করে ফেলতে পারলে। তাহলে দেখো এই ল্যাপ্লাস ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমি তোমার এক্সেস প্রেসার ক্যালকুলেট করা শিখলাম। আচ্ছা, একটা নিউমেরিক্যাল প্রবলেম তোকে বাড়িতে করতে দিচ্ছি, যে অ্যান এক্সেস প্রেসার of 364 Pascal is required to produce a hemispherical bubble at the end of the capillary tube of 0.3 millimeter diameter immersed in acetone. Calculate gamma. ওই একই রকম করে তোমার এক্সেস প্রেসারটা তোমাকে দেখো এখানে কি বলছে, হেমিস্ফেরিক্যাল বাবল। হেমিস্ফেরিক্যাল যদি বাবল হয় তাহলে বাবল তুমি যদি মানে হয় 1 মিনিট তোমার মানে হ্যাঁ 1 সেকেন্ড, এখানে এখানে বাবেল তৈরি হচ্ছে মানে তোমার যে এক্সেস প্রেসার এত ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস হেমিস্ফেরিক্যাল বাবল অ্যাট দ্য এন্ড অফ এ ক্যাপিলারি টিউব, মানে একটা ক্যাপিলারি টিউবের উপরে যখন তুমি দেখছো এক্ষেত্রে কিন্তু একটাই সারফেস, তাহলে একটাই সারফেস তৈরি হচ্ছে, একটাই সারফেস যদি তৈরি হচ্ছে তাহলে তোমার ওই 2 গামা বাই আর হবে। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে এক্সেস প্রেসার পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, সেটা বেসিক্যালি তোমার 2 গামা বাই আর, সেখান থেকে এই যে ডেল্টা পিটা বলে দেওয়া আছে সেখান থেকে গামাটাকে বের করে নিতে হবে। গামাটা হচ্ছে 0.0273 নিউটন মিটার ইনভার্স তোমার বেরিয়ে যাবে। আচ্ছা, আর এই তিনটে টার্মের ডিফারেন্স একটুখানি দেখে রাখো, একটা হচ্ছে বাবল, একটা ক্যাভিটি, একটা ড্রপলেট। বাবল মানে হচ্ছে কিরকম, যে মানে এই এই যে মানে বাবল যখন তোমার হবে একটা যে কোনো বাবল, সেটা হচ্ছে ভেতরে ভেপার থাকে বাইরে ভেপার থাকে, সারফেসটা লিকুইড দিয়ে তৈরি, ভেতরে ভেপার বাইরে ভেপার, সারফেসটা লিকুইড। সোপ বাবল, যেমন বাবল মানে তুমি মনে মনে ভাবে সোপ বাবল, একটা সোপ বাবলে ভেতরে এয়ার থাকে বাইরে এয়ার থাকে, সারফেসটা হচ্ছে লিকুইড, সেখানে দুটো সারফেস থাকে। একটা ক্যাভিটি যখন তুমি কনসিডার করছে যে জলের ভেতরে ধরো একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, ভেতরটা থাকছে ভেপার বাইরে পুরোটাই হচ্ছে লিকুইড, সেখানে কিন্তু একটা সারফেস। আর ড্রপলেট যখন কনসিডার করছো তখন কি হচ্ছে, যেমন ওয়াটার ড্রপ বা ড্রপলেট যখন হয়, যে ভেতরটা হচ্ছে লিকুইড বাইরেটা পুরোটাই হচ্ছে এয়ার বা ভেপার, সেখানে সারফেস হচ্ছে একটা। তাহলে কার ক্ষেত্রে কটা সারফেস থাকবে, এই বাবল, ক্যাভিটি এবং ড্রপলেট সেখান থেকে বোঝা যাবে। ক্যাভিটি ভেতরে ভেপার বাইরে লিকুইড, একটাই সারফেস। ড্রপলেট ভেতরে লিকুইড বাইরে ভেপার, একটাই সারফেস। আর যখন সোপ বাবল বা নর্মাল বাবল বলছো, ভেতরে ভেপার বাইরে ভেপার, মাঝখানে যে লেয়ারটা সেটা হচ্ছে তোমার লিকুইড। আচ্ছা,
আর একটা প্রবলেম এখানে বলছি যে টু সোপ বাবলস অফ রেডিয়াস 4 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার আর জয়েন্ট টুগেদার so as to have a common surface. Find the radius of curvature of this surface. দেখো এক্ষেত্রে তুমি যেটা করবে যে এরকম ব্যাপারটা যে একটা ছোট্ট রেডিয়াস আছে, ছোট্ট রেডিয়াসওয়ালা সোপ বাবল আছে, একটা বড় রেডিয়াসওয়ালা সোপ বাবল আছে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো এই ছোট আর বড়, আমি এখানে একটা পেজ জুড়ে দিয়ে তোমাকে এটা দেখিয়ে দিই, এটা ডেরিভেশনটা, এক সেকেন্ড। দেখো যখন তোমার এই যে যখন বড় তোমার এটা আছে, তখন এখান থেকে এদিকে যে প্রেসারটা কাজ করছে, এই থেকে এদিকে যে প্রেসারটা কাজ করছে, ধরো P1 যদি এটা বলো, সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার যেটা আছে, পি অ্যাটমসফেরিক প্লাস 4 গামা বাই এর রেডিয়াস যদি R1 হয়, কোনটা R1 কোনটা R2, এটা R2 হয়, এর রেডিয়াস যদি R2 হয় তাহলে 4 গামা বাই R2। তাহলে এক্ষেত্রে এই যে কনকেভ সাইডে প্রেসারটা, সেই এক্সেস প্রেসার থেকে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার বা এক্সটার্নাল প্রেসার যেটা, তার সঙ্গে 4 গামা বাই R2 হয়ে গেল। আচ্ছা এবারে এইখানে যে ছোট যে বাবেলটা আছে, এদিকে যে প্রেসারটা কাজ করছে সেটাকে যদি আমি P2 বলি, সেটা হচ্ছে আবার এই অ্যাটমসফেরিক প্রেসার প্লাস 4 গামা বাই R1। এখানে রেডিয়াস যদি R1 হয়, 4 গামা বাই R1। আচ্ছা এবার ওই যে যেটা দেখো প্রথমে যেটা বলছে, একটা বেলুন যখন তুমি ফোলাবে প্রথম থেকে বেশি কষ্ট হয় কেন? কারণ এক্সেস প্রেসারটা সেটা আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যত রেডিয়াস তোমার কম হবে এক্সেস প্রেসারটা তত বেশি, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসারের থেকে তোমাকে ভেতরে প্রেসারটা অনেক বেশি দিতে হবে। তাহলে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে কে বড় কে ছোট, মানে পরিষ্কার হচ্ছে এই দুটোর মধ্যে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে P2 টা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান P1। মানে যেটা তোমার রেডিয়াস যার কম তার ভেতরে প্রেসারটা হচ্ছে বেশি, যে রেডিয়াসটা বড় তার ভেতরে প্রেসারটা হচ্ছে কম, ঠিক আছে? এটা P2 টা গ্রেটার দ্যান P1। তাহলে এবারে এই P2 মাইনাস P1 যদি তুমি করো, এটা কত হচ্ছে? 4 গামা ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এটা প্রেসার ডিফারেন্সটা হচ্ছে 4 গামা ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। এটা আচ্ছা এবারে তাহলে দেখো এই এই এদিক থেকে এই যে ছোট যে বাবেলটা আছে, সোপ বাবেলটা, সেদিকে প্রেসার বেশি আর এদিকে প্রেসার যদি কম হয় তাহলে কি হবে? এদিকটা একটু দেবে গেল, এদিকটা একটুখানি এইটা আজীব জানো, মানে অ্যাজিব যেন এখানটা একটুখানি দেবে যাচ্ছে আর কি, দেবে যাচ্ছে। এই যে এখানে যেটা আমি ছবিতে দেখিয়েছি, দেখো এই এই জায়গাটা একটু দেবে যাচ্ছে। এবার দেবে গেলে কি হবে? একটা বড় তোমার সারফেস তৈরি হচ্ছে, যে বড় সারফেস যেটা তৈরি হচ্ছে তার এরিয়া যদি তোমার আর হয়, এই যে এখানে দেবে গেল, দেবে গেল মানে এইখানে তোমার বেসিক্যালি একটা যে নতুন একটা একটা বাবেল তৈরি হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, যার এরিয়া যদি আর হয়ে যায় তাহলে এইটা হয়ে যাচ্ছে 4 গামা বাই ক্যাপিটাল আর, এইটা সেইটা হয়ে যাচ্ছে 4 গামা ইন্টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। সেখান থেকে 1 বাই আরটা হয়ে গেল 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তার মানে দেখো যে যদি এরকম সিচুয়েশন হয় যে দুটো তোমার সোপ বাবল, একটা রেডিয়াস কম একটা রেডিয়াস বেশি, তারা যদি একটা একটা কন্ট্যাক্টে আছে, কমন সারফেসটা তৈরি হবে, সেই কমন সারফেসের রেডিয়াস যদি তোমাকে কমন সারফেস যেটা তৈরি হচ্ছে তার রেডিয়াস অফ কার্ভেচার যদি তুমি বের করতে চাও, সেই রেডিয়াস অফ কার্ভেচার যদি ক্যাপিটাল আর হয় সেটা হয়ে যাবে 1 বাই আর ইকুয়াল টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে আমাদের পার্টিকুলার কেসে, ইন আওয়ার কেস কি হচ্ছে, যদি রেডিয়াস অফ কার্ভেচার আর হয় তাহলে 1 বাই আর, সেটা হচ্ছে 1 বাই R1 মাইনাস 1 বাই R2, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত? R2 মাইনাস R1 বাই R1 R2। তাহলে ক্যাপিটাল আরটা হয়ে গেল R1 R2 বাই R2 মাইনাস R1। তাহলে এটা 4 আর 3, তাই তো? 4 আর 3, তাহলে R1টা হচ্ছে 3, R2টা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার ডিভাইডেড বাই
4 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার ডিফারেন্সটা, তাহলে কত হয়ে গেল? এটা 12 সেন্টিমিটার ইজ দ্য অ্যান্সার। রেডিয়াস অফ কার্ভেচারকে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে 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 বড়টা তৈরি হলো মানে কি, তুমি দুটো যখন বাবেল দেখবে দুপাশে, তুমি সাবান টাবান মাখো যখন, হ্যাঁ, দেখবে দুদিকে দুটো, মানে এটা একটা ছোট বাবেল, একটা বড় বাবেল যখন আসবে না, ছোট বাবেল বড় বাবেলটার মধ্যে ঠেকে গেল, হ্যাঁ, যখন ঠেকলো তখন কি হবে, দেখবে বড় বাবেলের দিকটা, মানে এই যে আমি এই ছবিতে যদি দেখাই, এই বড় বাবেলের দিকটা একটুখানি দেবে যাবে, এদিকটা একটুখানি না এরকম করে দেবে যাবে, ঠিক আছে, এরকম করে দেবে যায়, এরকম তুমি দেখতে পাবে, তাই তো হয়, তাই তো। তাহলে এবারে যদি দেবে যায়, তার মানে কি, তাহলে এখানে একটা অ্যাজিব যেন, এখানে যেন একটা বড় একটা অ্যাজিব যেন স্ফিয়ার, মানে বাবেল তৈরি হচ্ছিল, তার একটা পার্ট হচ্ছে এটা, তাকে বলা হয় একটা কার্ভেচার, মানে একটা বড় একটা স্ফিয়ার তৈরি হচ্ছিল, তার কার্ভেচারের একটা পার্ট হচ্ছে এই যে জায়গাটা দেবে যাচ্ছে সেইটা। তাহলে এবারে এইখানে যে এই যে বড় বাবেল যেটা তৈরি হতে পারছিল, তার রেডিয়াস যদি আর হয়, তাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে। সরি, এইটা, এই যে এইটা হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার, সেটা আমি এখানে দেখাচ্ছি। ইমাজিন করা হচ্ছে না, এটাই হয় আবার কি, মানে এই যে বড় বাবেলটা তুমি দেখতে পাবে না, ঠিকই বলেছো, মানে বড় বাবেলটা তুমি ইমাজিন করে নিলে, কিন্তু বড় মানে তুমি, হ্যাঁ, এইটা দেখতে পাবে, এই যে এখানটা দেবে গেল, এই জায়গাটা তুমি দেখতে পেলে, তাহলে এইটা কি, এইটা হচ্ছে একটা বড় স্ফিয়ার ছিল, তার একটা রেডিয়াসের একটা পার্ট, সেটাকে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। সেই রেডিয়াস অফ কার্ভেচারটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে 1/r=1/r1 - 1/r2, যেখানে তুমি সবসময় মনে রাখবে যে r1টা লেস দ্যান r2, r1টা লেস দ্যান r2, ঠিক আছে। তাহলে এই টাইপের নিউমেরিক্যাল প্রবলেমও কিন্তু পরীক্ষা তোমায় দেয়। তার মানে এইখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম করার প্রচুর স্কোপ আছে, সেটা হচ্ছে ল্যাবলাস ইকুয়েশন বা ইয়াং ল্যাবলাস ইকুয়েশন। তার ডেরিভেশনটা যেমন ইম্পর্টেন্ট, এবং সেইখান থেকে যে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম সেটা তোমার আছে। আর এইখান থেকে আরো যে সমানের নিউমেরিক্যাল প্রবলেমগুলো, সেইখানে মূলত তোমার ওই ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, এই রিলেটেড জিনিসপত্রগুলো আছে। আর তাহলে আমরা সবটা করলাম না আজকে, কারণ সবটা শেষ হবে না। পরের দিকে আমাদের মূলত তিনটে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, মূলত তিনটে। একটা হচ্ছে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন, যেটা তুমি দুরকম করে করতে পারো। যে সারফেস টেনশনের জন্য যে ফোর্স ক্যালকুলেট করলাম, সেখান থেকেও তুমি করতে পারবে, আবার এক্সেস প্রেসারের এক্সপ্রেশন থেকেও তুমি করতে পারবে। ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন, এই একটা পার্ট তোমাকে আলোচনা করতে হবে। সেকেন্ড আলোচনা যেটা করতে হবে, সেটা হচ্ছে ভেপার প্রেসার ওভার এ কার্ভ সারফেস। মানে আমি এই যে এক্সেস প্রেসার এই কনসেপ্টটা, সেটা দেখছি এখানে সারফেসটাকে ফ্ল্যাট ধরে নিয়ে, যদি মানে সরি, ভেপার প্রেসার যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম, সরি, ভেপার প্রেসার যেটা আমরা পড়েছি আর কি তোমার ফেজ ইকুইলিব্রিয়ামে, সেটা হচ্ছে সারফেসটাকে ধরে নেওয়া হয় ফ্ল্যাট সারফেস। কিন্তু যদি সারফেসটা এই সারফেস টেনশনে কার্ভড হয়ে যায়, তাহলে ভেপার প্রেসারের এক্সপ্রেশনটা পাল্টায়, সেখান থেকে কেলভিন ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে। ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন। আর থার্ডলি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অন সারফেস টেনশন। এই তিনটে মূলত জিনিস আমাদের করতে হবে। আর এর সঙ্গে অটোমেটিক্যালি যে জিনিসটা চলে আসবে, যেটা প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ রিলেটিভ সারফেস টেনশন ইউজিং স্ট্যালাগমোমিটার। এই স্ট্যালাগমোমিটারকে ইউজ করে তুমি কি করে রিলেটিভ সারফেস টেনশনকে বের করবে, তার যে করসপন্ডিং থিওরি এবং তার যে নিউমেরিক্যাল প্রবলেম, এটাকে করতে হবে। তাহলে মূলত তিনটে বলবো না, চারটে জিনিসই আমি বলছি। তাহলে প্রথম জিনিস আমরা দেখবো, পরের দিন প্রথমেই পড়ছি, কালকে সকালেই পড়বো, সেটা হচ্ছে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন, সেই রিলেটেড ডিসকাশন এবং নিউমেরিক্যাল প্রবলেম। এখান থেকে টেটেজ ল বলে, লটা করে টেটেজ ল। সেকেন্ড যেটা পড়তে হবে, সেটা হচ্ছে তোমার ভেপার প্রেসার ওভার কার্ভ সারফেস, সেখান থেকে কেলভিন ইকুয়েশন, পরীক্ষা রেগুলারলি পড়ে। তারপর টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, যেমন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ভিসকোসিটি তুমি পড়েছো, যেমন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেখানে ইটোফস, র্যামসে এবং শিল্ড ইকুয়েশন, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেয় এটা। আর ফাইনালি হচ্ছে স্ট্যালাগমোমিটার ব্যবহার করে তুমি কি করে রিলেটিভ সারফেস টেনশন বের করতে পারবে। এই চারটে সলিড জিনিস এবং চারটে জায়গা থেকে তোমার নিউমেরিক্যাল প্রবলেম আছে। কালকে আমরা এই চারটে জিনিস করে দেবো, তাহলে দেখবে তোমার সব কিছু, মানে 10 ইয়ার্স 10 ইয়ার্স যখন তুলবে, দেখবে একদম ফ্ল্যাট কোশ্চেন করে এখান থেকে, তোমার কিচ্ছু অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক। হ্যাঁ, পরের দিন তাহলে এখান থেকে আমরা স্টার্ট করি। ঠিক আছে, ঠিক আছে।
তাহলে আজকে এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। হুম। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো, সবই পিডিএফ তো দিয়ে দিই বাবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে গেলাম।